আদনানকে এতবার কল করেও না পাওয়ায় চিন্তা বেড়ে গেল রোজার। ৭-৫ না ভেবে এখনই হসপিটাল থেকে বেরিয়ে আদনানের খোঁজ নেওয়ার কথা ভাবছিল, তখনই এক নার্স দ্রুত পায়ে এসে হাজির হলো। ম্যাডাম, একটা ইমার্জেন্সি পেশেন্ট এসেছে, এক্ষুনি সিজার করা প্রয়োজন। ইমার্জেন্সি? জি, পেশেন্ট বাথরুমে পড়ে গেছিল, এরপর থেকে প্রচুর ব্লিডিং আর পেট ব্যথা হচ্ছে। ৯ মাস চলছে ওনার। এখন আর কেউ অ্যাভেলেবেল নেই। এখন হসপিটালে সিজার করানোর মতো কেউ নেই। আর রোগীর যা অবস্থা, তাতে অপেক্ষা করলে মা বাচ্চা উভয়ের ক্ষতি হয়ে যেতে পারে। একে মাথায় আদনানের চিন্তা ঘুরছে, তার ওপর আগত রোগীর এই অবস্থার কথা শুনে দারুণ দোটানায় পড়ল রোজা। নার্স রোজাকে চিন্তিত দেখে প্রশ্ন করলো, ম্যাডাম, আপনার কি কোনো জরুরি কাজ আছে? যদি থেকে থাকে তাহলে না, আমি করব। দ্রুত রোগীর একটা আলট্রা করুন, আর অপারেশন থিয়েটার রেডি করুন, আমি আসছি। রোজার সম্মতি পেয়ে নার্স দ্রুত চলে গেল। আদনান ফোন ধরছে না। এই চিন্তায় রোজার হাত পা ঠান্ডা হয়ে আসছে। এদিকে নিজের রোগীকেও অবজ্ঞা করা যাবে না। লম্বা একটা নিঃশ্বাস ফেলে নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করলো রোজা। ওটি করতে গিয়ে নিজেকে শান্ত না রাখলে চলবে না। ফোনটা ডেস্কের উপর রেখেই কেবিন থেকে বেরোলো। আদনান ঠিক আছে। আপাতত নিজের মস্তিষ্ককে এই বুঝ দিয়েই নিজের দায়িত্ব পালনের দিকে অগ্রসর হলো রোজা। ওটি করতে গিয়ে বেশ কয়েকবার হাত কেঁপেছে রোজার। নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করেছে, কিন্তু মস্তিষ্ক যে এই মুহূর্তে আদনানের চিন্তায় মশগুল। তার কি করবে? ওটি শেষ করে বেরোতেই রাত প্রায় 12টা বেজেছে। রোগীর স্বামী ওটির বাইরে চিন্তিত হয়ে বসেছিলেন। রোজাকে বেরোতে দেখেই উনি দাঁড়িয়ে পড়েন। ডাক্তার, আমার ওয়াইফ কেমন আছে? ও ঠিক আছে তো? ওর কিছু হবে না তো? অনেকটা ব্লিডিং হয়েছে। আপনার ওয়াইফের শরীরে এই মুহূর্তে ভীষণ দুর্বল। এই মুহূর্তে বাচ্চার পাশাপাশি ওনারও অনেক যত্নের প্রয়োজন। আসলে আমার দোষই হয়েছে। ও বাথরুমে যাওয়ার আগে আমাকে ডেকেছিল, আর আমি ঘুমের ঘোরে পাত্তা দিইনি। একা যেতে গিয়েই এই দুর্ঘটনা। ওর কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। কথাগুলো বলতে বলতেই কান্নায় ভেঙে পড়ল ছেলেটি। ছেলেটির বয়স আনুমানিক 25-26 হবে। স্ত্রীর এই অবস্থা দেখে সে যে ভীষণ ভয় পেয়েছিল, তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। তখনই তার নার্স বাচ্চাটিকে নিয়ে এলো। বাবার কোলে তুলে দিল তাকে। সদ্যজাত বাচ্চাটিকে কোলে নিতেই ছেলেটির চোখ থেকে অঝরে পানি ঝরতে শুরু করলো। রোজা মুচকি হেসে বলল, মেয়ে বেবি হয়েছে। আলহামদুলিল্লাহ। মেয়ের কথা শুনে ছেলেটি ভীষণ খুশি হলো। প্রফেশনের সুবাদে বহুবার সদ্যজাত বাচ্চা ও তাকে ঘিরে তার বাবা এবং বাকিদের প্রথম মুহূর্তের সাক্ষী হয়েছে রোজা। আবার অনেক পরিবারকে মেয়ে বেবির জন্যে মুখ কালো করতেও দেখেছে। কিন্তু বর্তমানে যে ছেলে মেয়ে উভয়ই কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে, সেটা আমাদের সমাজকে কে বোঝাবে? কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ ডাক্তার। সাধারণত বেবি হওয়ার সময় অনেকেই উপস্থিত থাকে, কিন্তু রোজা লক্ষ্য করলো এখানে শুধু ছেলেটি ছাড়া আর কেউ নেই। কৌতূহলবশত প্রশ্ন করলো, তা আপনি একা কেন? আপনার সঙ্গে আর কেউ আসেনি? বাচ্চার নানি, দাদি এ মুহূর্তে সঙ্গে থাকলে সুবিধা হতো, তাদের খবর দিন। ছেলেটি মলিন হেসে উত্তর দিল, আসলে আমার পরিবারের অমতে বিয়ে করেছি আমরা। আমাদের কারো বাড়ি থেকেই বিয়েটা মেনে নেয়নি। আমি বাড়িতে ফোন করেছিলাম, আমার শাশুড়ি হয়তো আসবে, কিন্তু যাই হোক, আমার স্ত্রীর জন্য আশা করি আমি যথেষ্ট হব। একবার ভুল করেছি, আর ভুল হবে না। আমি ওদের দুজনেরই অনেক খেয়াল রাখবো। মা বাবার হওয়ার মুহূর্তের আনন্দটা নিজের মা বাবাদের সঙ্গে ভাগ করে নেওয়ার আনন্দটাই অন্যরকম। কিন্তু ছেলেটির কথা শুনে রোজা বুঝলো এখানে তেমন কিছু হয়তো হবে না। রোজার কথা বাড়ালো না, দ্রুত পায়ে চলে এলো। আসার সময় একটা কথা ওর মাথায় ঘুরছিল। হুট করে ওই ছেলে মেয়েটির জায়গায় নিজেদের কল্পনা করলো রোজা। ওদের মতো বলতে গেলে আদনান রোজা দুজনেই অসহায়। একে অপরকে ছাড়া কেউই নেই। ভবিষ্যতে এমন কোনো একদিন হয়তো ওদের জীবনেও আসবে। হয়তো সেদিন আদনানকেই সবটা সামাল দিতে হবে। এসব ভাবতে ভাবতেই ফ্রেশ হয়ে এসে আবারও ফোন হাতে নিল রোজা। এখনো আদনানের ফোন বন্ধ। দ্রুত হাসপাতালের সব কাজ মিটিয়ে বেরিয়েছে। কি করবে বুঝতে পারছে না মেয়েটা। বাড়ি যাবে না অন্য কোথাও? ভাবতে ভাবতেই রোজার কাছে অজানা একটি নাম্বার থেকে ফোন এলো। হসপিটাল থেকে এক ডাক্তার ফোন করেছে। হসপিটাল থেকে ফোন এসেছে দেখে রোজার গলা শুকিয়ে এসেছে। আদনানের কোনো বড় ক্ষতি হলো না তো? তৎক্ষণাৎ ছুটে গেল রোজা। রিসেপশন থেকে জেনে আদনানের বেড সহজেই খুঁজে পেল। ডাক্তার তখন চেক আপ করছিল। রোজা দ্রুত গিয়ে আদনানের পাশে বসলো। আদনানের হাতে ব্যান্ডেজ আর ওকে অজ্ঞান অবস্থায় দেখে কাঁপা কাঁপা গলায় ডাক্তারকে প্রশ্ন করলো,
ইজ হি অলরাইট? আপনি? জি, আমি ওনার ওয়াইফ। আপনি আমাকেই কল করেছিলেন। ও আচ্ছা। আপনার হাসব্যান্ডের হাতে কিছুটা ফ্র্যাকচার হয়েছে আর কিছু চোট লেগেছে। তেমন গুরুতর কিছু হয়নি। তবে যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে তাতে আপনার হাসব্যান্ডের ভাগ্য ভালো, তেমন ক্ষয়ক্ষতি হয়নি। প্রপার টেক কেয়ার করলেই উনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। মাথায় কোনো চোট লাগেনি তো? সিটি স্ক্যান করার প্রয়োজন হলে? স্ক্যান করা হয়েছে। রিপোর্ট কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এত চিন্তার কিছু নেই। আমার মনে হয় না মাথায় চোট পেয়েছেন। কারণ উনি এখানে আসার পরও সজ্ঞানে ছিলেন। আপনার নাম্বার উনিই বলেছেন। এরপর হঠাৎ জ্ঞান হারিয়েছেন। কয়েক ঘন্টা বিশ্রাম করলেই জ্ঞান ফিরবে। ওহ, থ্যাংক ইউ ডাক্তার। ডাক্তার স্যালাইনের পরিমাণ ঠিকঠাক করে দিয়ে চলে গেলেন। রোজা আস্তে আস্তে আদনানের হাতটা নিজের হাতের মুঠোয় তুলে প্রাণ ভরে নিঃশ্বাস ফেলল। অশ্রুসিক্ত নয়নে ঘুমন্ত আদনানের মাথায় হাত বুলিয়ে দিল রোজা। কপালের এক পাশ অনেকটা কেটে গেছে। হাতে ফ্র্যাকচার হয়েছে। সে যে বড়সড় দুর্ঘটনার কবলে পড়েছিল তা তার এই অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। ওর এই অবস্থা দেখে রোজা নিজের কান্না থামিয়ে রাখতে পারল না। আদনানের হাত জড়িয়ে নিঃশব্দে কাঁদল কিছুক্ষণ। এতদিন না বুঝলেও আজ উপলব্ধি করছে এই পুরুষটি ওর জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। মিনিট ৩০ পরে নিজেকে স্থির করলো রোজা। খোঁজ নিয়ে জানতে পারলো এক ভদ্রলোক ড্রাইভ করার সময় কার্ডিয়াক অ্যাটাক করেছিলেন। তখন ওনার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর আদনানের গাড়িকে ধাক্কা দেয়। আদনানের তেমন ক্ষতি না হলেও ওই লোকের অবস্থায় বর্তমানে আশঙ্কাজনক। রোজা সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছে। আদনানের কিছু হয়ে গেলে ওর কি হতো তা হয়তো রোজার জানা নেই। আদনান ঘুমাচ্ছে। ওর কাছে কিছুক্ষণ বসেই রোজা ডাক্তারের সঙ্গে আরেকবার ভালোভাবে ওর শারীরিক অবস্থা সম্পর্কে কথা বলে নিল। এরপর ওই ভদ্রলোকটিকেও একবার দেখে এলো। লোকটি এ মুহূর্তে আইসিইউতে। বাইরে ওনার পরিবারের লোকজন বসে কান্নাকাটি করছে। রোজা লোকটিকে দেখেই ওখান থেকে আদনানের কাছে এসে একটু মাথা নিচু করে বসে। এত ঘন্টা ডিউটি এরপর ওটি করে এখানে ছুটে আসার পর গায়ে বিন্দুমাত্র জোর নেই। বিধায় মাথা নিচু করতেই কখন যে চোখ লেগে এসেছে জানা নেই রোজার। আজানের ধ্বনি কানে পৌঁছাতেই পিট করে চোখ খুলল আদনান। মাথাটা এখনো ঝিমঝিম করছে। ভালোভাবে চোখ খুলে প্রথমে নিজের অবস্থান নিশ্চিত করার চেষ্টা করলো। বাম হাতটা ভার হয়ে আছে। হুট করে মনে পড়ল গত রাতে দুর্ঘটনার কথা। এই হাতেই তো চোট লেগেছে, কিন্তু ডান হাতেও ভার অনুভব হচ্ছে কেন? ডান পাশ ঘুরতেই ঠোঁটের কোণে হাসি ফুটল আদনানের। হাতের পর রোজা মাথা রেখে ঘুমাচ্ছে। অন্যদিকে মুখ করে শুয়ে আছে বিধায় ওর মুখটা আদনান দেখতে পাচ্ছে না। কিন্তু মেয়েটার ঘুমন্ত মুখখানি দেখার যে বড্ড ইচ্ছে হচ্ছে। আদনান হাতটা আস্তে আস্তে সরানোর চেষ্টা করেছিল, তখনই নড়ে উঠল রোজা। মেয়েটার ঘুম ভেঙে যাবে বুঝে আদনান আর নড়াচড়া করল না। কিন্তু তাতে আর লাভ হলো কই? রোজার ঘুম ভেঙেই গেছে। ঘুম ভাঙতেই আদনানকে জাগ্রত অবস্থায় দেখে হুড়মুড় করে রোজা প্রশ্ন করল, আদনান, ঠিক আছো তুমি? কোথাও ব্যথা করছে? ডোন্ট ওয়ারি ডিয়ার, আই এম ফাইন। রোজা আদনানকে এক নজর দেখে চোখ নিচু করে নিল। মেয়েটার চোখ দুটো আবারও জলে ভরে উঠেছে। মেয়েটা ঠোঁট কামড়ে কান্না থামানোর চেষ্টা করছে বুঝে আদনান ধীরে ধীরে ডান হাতটা তুলে রোজার গালে রাখলো। ভয় পেয়েছিলে? হুম। এত রাতে আর কখনো বাইরে যাবে না তুমি? কি দরকার ছিল অত রাতে বেরোনোর? হ্যাঁ, নাহলে এসব কিছুই হতো না। একজনের সঙ্গে জরুরি ভিত্তিতে দেখা করতে গেছিলাম, তখনই। রোজা রেগে বলে উঠল, যত জরুরি হোক এরপর থেকে রাতে বের হবে না। আর যার সঙ্গেই দেখা করার প্রয়োজন দিনের আলোতে থাকবে, থাকতেই করবে। অ্যাক্সিডেন্টের সঙ্গে দিন রাতের কি সম্পর্ক বলো তো? তা তো যে কোনো সময়ই। মেয়েটার টলটলে রক্তচক্ষু দেখে আদনান আর পুরো কথা শেষ করতে পারল না। ভদ্র মানুষের মতো চুপ রইল। এইবার কথা বাড়ালে হয়তো বউয়ের হাতে মার খেয়ে এই হাসপাতালে আরও কয়েকটা দিন বেশি কাটাতে হবে। কয়েকদিন হাসপাতালে কাটানোর পর বাড়ি ফিরেছে আদনান। মোটামুটি সুস্থই এখন, তবে হাতের চোট ঠিক হতে সময় লাগবে। এইদিকে রোজা ওকে ছোট বাচ্চার মতো ট্রিট করছে। হাত দিয়ে তুলে একটা কাজও করতে দিচ্ছে না। আদনান কিছু বলতেই ছ্যাদ করে উঠছে। মেয়েটা রেগে আছে না অভিমান করে আছে সেটাই কদিনও বুঝে উঠতে পারেনি ও। নিজের হসপিটাল সামলে আবার আদনানের সঙ্গে রাতে থেকে রোজা নিজেও কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। দুদিন দুদিনের জন্য ছুটি নিয়েছে রোজা। এই পুরোটা সময় আদনানের সঙ্গে থাকবে। লাঞ্চের পর রোজা ঘুমিয়ে পড়েছিল। সন্ধ্যায় ঘুম ভাঙতেই হুড়মুড় করে উঠে দেখলো আদনান ঘরে নেই। বসার ঘরে গিয়ে দেখে সে টিভি দেখছে। রোজা হেলে দুলে গিয়ে আদনানের পাশে বসে হালকা ঘুম ঝরানো কণ্ঠে প্রশ্ন করলো, সন্ধ্যা হয়ে গেছে,
আমাকে ডাকোনি কেন? নিজের সঙ্গে একটু একান্তে সময় কাটাচ্ছিলাম, তাই ডাকিনি। তোমার জন্য তো কয়দিন ধরে নিজেকে একটু সময়ও দিতে পারছি না। এত বড় একটা কাহিনী করে ফেলার পরও মুখ দিয়ে কথা কিভাবে বের হয় তোমার, হুম? তোমার এরকম অবস্থায় আমি তোমার সঙ্গে থাকবো না, পাশের বাড়ির মেয়ে এসে থাকবে? আফসোস, আমাদের পাশের ঘরে মেয়ে নেই। থাকলে বিবেচনা করে দেখতাম। রোজা মুখ বাঁকিয়ে চোখ বুঝে আদনানের কাঁধে মাথা রাখলো। মেয়েটার যে ঘুম পরিপূর্ণ হয়নি তা মুখ দেখেই বোঝা যাচ্ছে। অনেক খাটাখাটনি করেছো এ কদিন। তোমারও যে একটু বিশ্রাম প্রয়োজন সেটা কি মাথায় আছে? নিজে যদি অসুস্থ হয়ে যাও তাহলে আমার টেক কেয়ার কিভাবে করবে বলো তো? 2 দিন ছুটি নিয়েছি তো বিশ্রামের জন্যে। এগুলোকে বিশ্রাম বলে? যাও গিয়ে আর একটু ঘুমিয়ে আসো। কিছুক্ষণ ঝিমিয়ে গা ঝেড়ে উঠে দাঁড়ালো রোজা। এলোমেলো চুলগুলো খুলে আরেকবার খোপা করে নিল। আলসেমি করার সময় নয় এখন। কি খাবে বলো? আমার খিদে পায়নি তোমাকে কিছু? ঠিক আছে, আমি যেটা বানাবো সেটাই খেতে হবে। অভিযোগ করতে পারবে না। রোজা যেন ওর কথায় কোনো পাত্তাই দিল না। আদনান লক্ষ্য করছে মেয়েটা ইদানিং ওকে নিয়ে অতিরিক্ত চিন্তা করছে। হয়তো হারানোর ভয় মনে জন্মেছে বলে এমন করছে। তবে বউয়ের এই কেয়ার ভালোই লাগছে আদনানের, কারণ রোজাই প্রথম যে ওর এত দেখভাল করছে। রোজা নাস্তা হিসেবে মোগলাই বানিয়ে আনলো। আদনান কোনো অভিযোগ না করেই খেতে শুরু করলো। খাওয়ার এক পর্যায়ে বলল, রোজা, অনেকদিন ধরে বাড়িতে বসে আছি, ভাবছিলাম বাইরে গিয়ে একটু। একদম না, এখন তোমার বাইরে যাওয়া চলবে না। কিছু প্রয়োজন হলে বলো, আমি এনে দেবো। আমি ড্রাইভ করব না, ড্রাইভ তুমিই করো। আদনান, এসব আমাকে বললে লাভ নেই। তুমি এখন বাড়ির বাইরে যাবে না, এটাই শেষ কথা। আদনান রোজাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু রোজা শুনলে তো। এরই মাঝে হসপিটাল থেকে একটা ফোন এলো। রোজা কল রিসিভ করার আগেই উঠে দাঁড়িয়ে বলল, আমি কথা বলে আস্তে আস্তে পুরোটা খেয়ে শেষ করবে। রোজা কল রিসিভ করে কথা বলতে বলতে ঘরে চলে গেল। এদিকে আদনান মুখ গোমড়া করে খাবার খাচ্ছে। রোজার জন্মদিনের দিন দুর্ঘটনার শিকার হয়। ওকে কোনো উপহার দিতে পারেনি বিধায় ভেবেছিল কিছু কিনে আনবে, কিন্তু তার উপায় নেই। চাইলে অনলাইন অর্ডার করেই কিছু আনিয়ে নিতে পারতো, কিন্তু আদনান নিজের হাতে উপহার আনতে চায়। এখন কি করবে ভেবে পাচ্ছে না। রাতে রোজা ল্যাপটপে কিছু একটা দেখতেই ব্যস্ত ছিল। কোত্থেকে আদনান এসে রোজার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। কি হলো? আমি বোর ফিল করছি, চলো কোথাও ঘুরে আসি। শুধু বাইরে বেরোনোর বাহানা, তাই না? আমার জায়গায় তুমি থাকলে বুঝতে, এইভাবে সারাদিন সারাদিন ঘরে শুয়ে বসে কাটাতে কার ভালো লাগে? নিজেকে এতটা অসহায় লাগছে। সারাদিন আমি তোমার সঙ্গে আছি, তারপরও অসহায় লাগছে। চলো না একটু বাইরে হেঁটে আসি। আদনান এত অনুরোধ করলো যে রোজা না করতে পারলো না। তাছাড়া বেচারা এতদিন ধরে বাড়িতে বসেই আছে, বাইরে বেরোলে ফ্রেশ লাগবে ভেবে রোজা রাজি হয়ে গেল। ডিনার শেষে ওরা বেরোলো। ওদের বাসার সামনেই বড় রাস্তা আছে। রাত 9টার পরেই রাস্তায় লোকের আনাগোনা কমে যায়। প্রথমবারের মতো আদনানের হাত ধরে ফাঁকা রাস্তায় হাঁটছে রোজা। পূর্বে কয়েকবার অবশ্য আদনান বলেছিল, কিন্তু দুজনের কারোরই সময় হয়ে উঠতো না। আদনান ছোট একটা বিজনেস শুরু করেছে। রোজা আদনান উভয় সারাদিন কাজে ব্যস্ত থেকে বাড়িতে এসে ক্লান্ত হয়ে পড়তো। এরপর আর বাইরে হাঁটতে আসার মতো শক্তি বা ইচ্ছা কোনোটাই থাকতো না। তবে আজ সুযোগ এসেছে। ধীরে ধীরে হাঁটছে দুজনেই। এরই মাঝে আদনান জানতে চাইল, তোমার হাসপাতালে কাজকর্ম কেমন চলছে? ভালোই, কিন্তু আমাদের বিভাগে ডাক্তার কম থাকায় কাজের চাপ মাঝে মাঝে একটু বেশি হয়ে যায়। আই নো। তার লাস্ট কবে ডেলিভার করেছ? তোমার যেদিন অ্যাক্সিডেন্ট হলো সেদিন একটা মেয়ে বেবি ডেলিভার করেছি। বেবির মা এমার্জেন্সিতে এসেছিল। তার অবস্থা ক্রিটিক্যাল ছিল, তবে আলহামদুলিল্লাহ এখন সে সুস্থ। বেবি গার্ল। আই অলসো লাইক বেবি গার্ল। আমাদের একটা হলে মন্দ হয় না, কি বলো? হ্যাঁ, তারপর তাকে কে সামলাবে? হুম, তুমি চাইলে আমি কাজকর্ম ছেড়ে বাড়িতে থাকতে পারি। আমি বেবি পালবো এবং বাড়ির কাজ করব, আর তুমি ইনকাম করবে। আইডিয়াটা কেমন? ভীষণ বাজে আইডিয়া। কেন? মা বাবা বা কোনো একজনকে বেবির সবসময় কাছে পাওয়া উচিত। আমি না হয় থাকলাম। আচ্ছা, যখন সময় আসবে তখন সিদ্ধান্ত নেওয়া যাবে যে কে বাড়িতে থাকবে। দরকার পড়লে আমি। তুমি এতটা স্ট্রাগল করে নিজের বাবার বিরুদ্ধে গিয়ে নিজের স্বপ্ন পূরণ করেছো রোজা, এত সহজে ছেড়ে দেবে? আমি থাকতে সেটা হবে না। তুমি তোমার কাজ ছাড়বে না। বেবি হলে আমি কোনোভাবেই ম্যানেজ করে নেব। কিন্তু আচ্ছা, এখন এসব আলোচনা করার সময় না। আমি বোধহয় একটু বেশি তাড়াতাড়ি এসব ভাবছি। 1-2 বছর যাক, তারপর দেখা যাবে। হুম, চলো চা খাই। রাতের বেলা চা খাওয়া দরকার নেই, এমনিতেই তোমার ঘুম পাতলা। তার উপর চা খেলে রাতে ঘুম আসবে না।
এখন তুমি যত বেশি ঘুমাবে তত দ্রুত সেরে উঠবে। আমি একদম সুস্থ। আমাকে ওসব বুঝিয়ে লাভ নেই। চা খাওয়া চলবে না, আর এখন কিসের খাওয়া? মায়ের মাত্র ডিনার করে বেরোলে। রোজাকে এক প্রকার শাসন করতে দেখে আদনান হেসে বলল, তুমি যেভাবে শাসন করো তাতে মনে হচ্ছে আমার ভবিষ্যৎ সন্তানের কপালে দুঃখ আছে। শাসন না করলে যে বাদর হয়ে যাবে। শাসন করা জরুরি, তবে অতি শাসন নয়। আমার বাবা আমার সঙ্গে যে আচরণ করেছে আমার সন্তানের সঙ্গে আমি তেমন করতে চাই না। মুহূর্তের মধ্যেই রোজার মন খারাপ হয়ে গেল। আদনান কিছু বলবে তার আগেই রোজা বলে উঠল, যে ডেলিভারির কথা বললাম একটু আগে, জানো ওই মেয়েটার সঙ্গে শুধু ওর হাজবেন্ড এসেছিল। নিজেদের পছন্দে বিয়ে করেছিল বলে ওদের পরিবার মেনে নেয়নি। মেয়েটার এমন অবস্থায় সাহায্যের জন্যে অন্তত মায়ের প্রয়োজন ছিল, কিন্তু ছেলেটার কথায় যা বুঝলাম হয়তো কেউই আসবে না। মেয়েটার জায়গায় কয়েক মুহূর্তের জন্য নিজেকে ভাবছিলাম, আমাদেরও পাশে কেউ নেই। কথাগুলো বলেই দীর্ঘশ্বাস ফেলল রোজা। আদনান পাশ থেকে রোজাকে জড়িয়ে ধরে বলল, জানো এমন কত ঘটনা আছে যেখানে একটা মেয়ে সবার সাপোর্ট পাওয়ার পরও শুধু হাজবেন্ডের সাপোর্ট না পাওয়ায় স্যাড ফিল করে। আমার এসব বিয়ে যদিও তেমন অভিজ্ঞতা নেই, তবে আমি যতটুকু বুঝি তাতে মেয়ের বিয়ের পর তার হাজবেন্ডের পাশে থাকার সবচেয়ে বেশি জরুরি। ওর সঙ্গে পরিবারে কেউ নেই ঠিকই, কিন্তু ওর সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম ওর হাজবেন্ড আছে। এটাই অনেক। দেখবে তারা নিজেরাই সব সামলে নেবে। আর যে আপন মানুষগুলো ওদের বিপদের দিনেও এগিয়ে আসেনি, তারা নিজেদের ভুল একদিন অবশ্যই বুঝবে। আদনানের কথা শুনে ভীষণ ভালো লাগলো রোজার। ও লক্ষ্য করেছে যে যখনই লো ফিল করে তখনই আদনান ওকে মোটিভেট করার চেষ্টা করে। আদনানের এই দিকটা সবচেয়ে বেশি পছন্দ রোজার। গত মাসে এক ডেলিভারির সময় বাচ্চা বা উভয়েরই কিছু কমপ্লিকেশন হওয়ায় পেশেন্টের বাড়ির লোক ওকে দোষারোপ করেছিল। যদিও ওর কোনো দোষ ছিল না, তবুও কেন যেন ওনাদের কথা শুনে গিল্টি ফিল করছিল। তখনও আদনান ওকে বুঝিয়েছে। বরাবরই আদনান চেষ্টা করে ওকে হ্যাপি রাখার। মাঝে মাঝে নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে হয় রোজার। হয়তো পালিয়ে আসা সিদ্ধান্তটাই সময়োপযোগী সঠিক সিদ্ধান্ত ছিল, আর এর জন্যে রোজার কোনোদিন আফসোস হবে না। রোজা কাজে ব্যস্ত ছিল, এরই মাঝে মায়ের ফোন এলো। আজ অনেক দিন পর মায়ের ফোন এলো। সেই দিন বাড়ি থেকে চলে আসার পর রোজার আর ওর মায়ের সঙ্গে কথা হয়নি। ঝামেলা হতে পারে ভেবে রোজা ওর মাকে কল করেনি। আজ মা নিজেই ফোন করেছে দেখে রোজার মনে শান্তি লাগলো। কল রিসিভ করতে ওপাশ থেকে রোজার মা বলল, কেমন আছিস রে মা? ভালো, তোমরা কেমন আছো? দীর্ঘশ্বাস ফেললেন রোজার মা। এত কিছু হয়ে গেল, তারপরও কিভাবে ভালো থাকি বল? তোর বাবা তোর ওপর ভীষণ রেগে আছে। তার উপর তোর বোনের কি হয়েছে? তুই পালিয়ে যাওয়ার পর তোর বাবা সেদিন নিজের সম্মান রক্ষার জন্যে নিশাদের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। মায়ের কথা শুনে চমকে গেল রোজা। ও ভেবেছিল পালিয়ে এলেই সব সমস্যার সমাধান হবে। হয়তো ওর বাবা কিছুটা হলেও বুঝবে যে তার সিদ্ধান্ত ভুল ছিল, কিন্তু ওর বাবা যে উল্টে এমন কিছু করবে তা কল্পনাও করেনি রোজা। কি বলছো মা? এত কিছুর পরেও বাবা এটা কিভাবে করলো? আর ও রাজি কেন হলো? আমিও জানি না। তোর বাবা কি বলেছে ওকে? আমি কত করে জিজ্ঞাসা করলাম, কিন্তু কিছুই বলেনি, আর এখনও বলতে চায় না। সেদিন পার্লারে তোর ওপর ঠিকঠাক নজর রাখতে পারেনি বলে বাড়ি আসার পর তোর বাবা ওকে মেরেছিল। পরে নিশাদের পরিবারের সঙ্গে কথা বলে তোর বোনকে বিয়ের জন্য রাজি করিয়েছে। বাচ্চা মেয়েটা ভয় পেয়েই রাজি হয়ে গেছে। এখনো কোনো ঝামেলা তো হয়নি, তবে তোর কাছে ছেলেটার যে বর্ণনা শুনেছি তাতে ভবিষ্যতে কি হবে যে ভেবেই আমার মাথা কাজ করে না। এখন কি অবস্থা ওর? নিশাদর সঙ্গে কোনো খারাপ আচরণ করে না তো? আপাতত তেমন কিছু শুনলাম না। নতুন নতুন তো আর কিছু করবে না। জানি না মেয়েটা আমার ও বাড়িতে কিভাবে থাকবে। বাবার এই কর্মের কথা শুনেই বাবার উপর অসন্তুষ্ট হলো রোজা। এমনকি ছোট বোনকে ওর জন্য এমন পরিস্থিতিতে পড়তে হলো জেনে নিজের ওপরও রাগ হলো ওর। ভেবেছিলাম আমি চলে এলে হয়তো বাবা একটু ভাববে, বোঝার চেষ্টা করবে যে তার সিদ্ধান্ত কোথায় আর কেন ভুল ছিল। কিন্তু উনি এমন একটা কাজ করে একদম ঠিক কাজ করলেন না। সন্ধ্যার দিকে আজ রোজার ডিউটি শেষ হয়েছে, সব গুছিয়ে রেখে বাড়ির জন্য বেরোবে তখনই আদনান এসে হাজির। অসময়ে ওকে হসপিটালে দেখে অবাক হলো রোজা। তুমি? ইয়া, এদিকে একটা কাজে এসেছিলাম, ভাবলাম তুমি ফ্রি থাকলে তোমাকেও পিক করে নিই। কাজ বাকি আছে আরো। আজ কাজ শেষ, আমি মাত্রই বেরোচ্ছিলাম। কিন্তু তোমার এখানে আসার প্রয়োজন ছিল না, একটা কল করে জিজ্ঞাসা করলেই হতো। ভ্রু কুঁচকে নিল আদনান। কেন?
নাকি নিজের হাজবেন্ডকে জনসম্মুখে প্রকাশ করতে চাও না নাকি? রোজা মুচকি হেসে হেসে আদনানের বাহু জড়িয়ে ধরে বলল, হ্যাঁ তাই। আমি চাই না আমাদের হসপিটালের ইয়াং ডাক্তার আর নার্সরা আমার হ্যান্ডসাম হাজবেন্ডকে দেখে প্রশংসা করুক। জেলাসি বলেও তো একটা বিষয় আছে নাকি? রোজার কথায় হাসলো আদনান। আলতো করে ওর গালটা টেনে দিয়ে বলল, হাউ সুইট। জেলাস ফিল করার কিছুই নেই ডিয়ার। আমাকে যদি লক্ষ মেয়ের মাঝেও দাঁড় করিয়ে দাও, তবু আমার চোখ শুধু তোমাকেই খুঁজবে। হয়েছে, আর ফ্ল্যাট করতে হবে না, চলো। এই হসপিটালে জয়েন করার পর এই নিয়ে দ্বিতীয়বার আদনান এলো রোজাকে নিতে। বেরোনোর সময় রোজা যেই সব কলিগদের চোখে পড়েছে, সবাই ওদের জুটির প্রশংসা করেছে। কয়েকটা ইয়াং নার্স মেয়ে ডাক্তার তো আর চোখে ঘুরে ঘুরে দেখছিল। এই সবের কিছুই রোজার নজর এড়ায়নি। এই জন্যই তো আদনানকে হসপিটালে আনতে চায় না ও। মেয়েরা এভাবে লুকিয়ে লুকিয়ে আদনানকে দেখলে বড্ড রাগ হয় রোজার। আদনানের হাতের চোট এখনো পুরোপুরি সারেনি। ডাক্তার এখনই ওকে ড্রাইভিং করতে বারণ করেছে, তাই ট্যাক্সি নিয়ে চলাচল করতে হয়। ট্যাক্সিতে ওঠার পর কিছুক্ষণ চুপ করেছিল রোজা। হুট করে বলে উঠল, তুমি আর আমাকে নিতে আসবে না। সবাই কি সুন্দর আমার প্রশংসা করছিল, আর তুমি কিনা বলছো আর না আসতে। আমি না করেছি আসবে না। আর যদি আমাকে পিক করতেই হয়, তাহলে বাইরে থেকে কল করবে, ভেতরে যাবে না। সবাই তোমাকে যেভাবে দেখে, আমার ভালো লাগে না। বউয়ের কথা শুনে আদান কি বলবে ভেবে পাচ্ছে না। মেয়েটা যেন দিন দিন ওকে নিয়ে সবকিছুতেই ওভার প্রোটেক্টিভ হয়ে যাচ্ছে। তবে বিষয়টা মন্দ লাগে না আদনানের। রোজা ছাড়া কেই বা ওকে নিয়ে বাড়াবাড়ি করবে। বাড়ি ফিরে ফ্রেশ হতে পাশের ঘরে সবিতা আন্টি এসে ওদের দরজায় কড়া নাড়ল। আজ তার মেয়ে সায়মাকে ছেলেপক্ষ দেখতে আসবে। ওনার দুটো মেয়ে, আর ওনার স্বামী বিদেশে থাকেন, বিধায় বাড়িতে আর কোনো ছেলে মানুষ নেই। আদনানকে আগেই বলেছিল, ছেলের বাড়ির মানুষ এলে যেন ও একটু উপস্থিত থাকে। রোজা দরজা খুলেই ওনাকে দেখে জিজ্ঞাসা করলো, তারা চলে এসেছে? কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তোমরাও চলে এসো আমার ঘরে, কেমন? তোমাদের বিরক্ত করার জন্য দুঃখিত। আসলে বুঝতেই তো পারছো, মানুষ না থাকায়। না না আন্টি, প্রয়োজনের প্রতিবেশী সাহায্য না করলে আর কেই বা করবে। আপনি যান, আমরা এক্ষুনি আসছি। সবিতা আন্টি ঘরে গেলেন, রোজাও গিয়ে ওনাকে সাহায্য করলো। কিছুক্ষণ পর পাত্রপক্ষের মানুষ এলো। রোজাও সবিতা আন্টির হাতে হাতে সবকিছু এগিয়ে দিতে থাকলো। আন্টির মেয়ে সায়মাকে একটু পরে এনে বসানো হলো। পাত্রের মা বাবা ফুপু এসেছে মেয়েকে দেখতে। ছেলের মা ফুপু সায়মাকে টুকটাক প্রশ্ন করছিলেন। রোজা তখন পাশেই দাঁড়ানো ছিল। এমন সময় ছেলের মা রোজাকে জিজ্ঞাসা করলেন, তা মা, তুমি ওর কি হও? বড় বোনের মতো বলতে পারেন। ও আচ্ছা, তা তুমি কি করো? আমি একজন ডাক্তার। বাহ, খুব ভালো। তোমার বাড়ি কোথায় মা? আর তোমার বাবা কি করে? কয় ভাই বোন তোমরা? পাত্রের মায়ের এত প্রশ্ন শুনে উপস্থিত সকলেই কিছুটা বিচলিত হলো। রোজা বুঝলো একটা ভুল বোঝাবুঝি হতে যাচ্ছে, তখনই আদনান হেসে বলল, আন্টি, পাত্রী ও নয়। হ্যাঁ, কিন্তু জিজ্ঞাসা করলে আপত্তির কি আছে? আমার আপত্তি আছে, বিকজ শি ইজ মাই ওয়াইফ। রোজাকে হয়তো পাত্রের মায়ের মনে ধরেছিল, কিন্তু আদনানের কথা শুনে ওনার মুখটা গোমড়া হয়ে গেল। এরপর পাত্রীর সঙ্গেই আরও কিছু কথাবার্তা হলো। মেয়ে তাদের পছন্দ হয়েছে। খাওয়া দাওয়া শেষে পাত্রপক্ষ জানালো মেয়ের গার্জিয়ানের সঙ্গে তারা বসে পাকা কথা সারবে। বিয়ে মোটামুটি ফাইনাল বলা চলে। পাত্রপক্ষ যাওয়ার পর রোজা আদনান ঘরে আসতে গেলে সবিতা আন্টি না খেয়ে আসতে দেয়নি। ডিনার এখান থেকেই করে যাওয়ায় ঘরে গিয়ে আর রান্না ঝামেলা করতে হবে না। ঘরে ফিরতেই রোজা এসে টান টান হয়ে বিছানায় শুয়ে পড়ল। হসপিটাল থেকে এসে একটু বসারও সময় পায়নি। একটু আগের ঘটনা মনে করে হাসল রোজা। আদনানকে জিজ্ঞাসা করলো, পাত্রপক্ষ বুঝে মেয়েকে এভাবেই প্রশ্ন করে, তাই না? নিশাদের সঙ্গে যখন আমার বিয়ে ঠিক হয়েছিল, তখন অবশ্য আমাকে কোনো প্রশ্ন করা হয়নি। আদনান ওষুধটা খেয়ে গম্ভীর একটা ভাব নিয়ে এসে রোজার পাশে হেলান দিয়ে বসে বলল, নতুন অভিজ্ঞতা অর্জন করে বেশ আনন্দিত মনে হচ্ছে তোমাকে? হ্যাঁ, নতুন অভিজ্ঞতাই তো অর্জন করলাম। একজনকে দেখতে এসে আরেকজনকে পছন্দ করার ব্যাপারটা মজাই লেগেছে। আমি অবশ্য শুনেছি এমন নাকি হয়, অনেক সময় একজনকে দেখতে এসে আরেকজনকে পছন্দ করে ফেলে। আদনান দুহাত ভাঁজ করে ঘাড় কাত করে তাকালো, ভ্রুকুটি কুঁচকে প্রশ্ন করলো, যদি তোমাকে পছন্দ করতো, তাহলে কি রাজি হয়ে যেতে? বিয়ে করে নিতে তার ছেলেকে? আমি কোন যুক্তিতে তার ছেলেকে বিয়ে করব? আমি তো অলরেডি বিবাহিতা। তাহলে এই নিয়ে এত আনন্দিত হওয়ার কি আছে? রোজা স্মিতে হেসে উঠল, উঠে বসলো। আদনানের গলা জড়িয়ে ওর ঠোঁটে চুমু খেয়ে বলল, ইস, কত রাগ হয়েছে তাই না? রাগ ভাঙিয়ে দিলাম, এবার হয়েছে? আদনান অন্যদিকে মুখ ফিরিয়ে না সূচক মাথা নাড়ালো। কমেনি? আচ্ছা, তবে কি করলে আপনার রাগ কমবে শুনি? আদনান ছোট ছোট চোখ করে রোজার দিকে তাকিয়ে বাঁকা হাসলো।
মহাশয়ের হাসি দেখেই রোজার বোঝা হয়ে গেছে উনি কি করতে চাইছেন। তোমার যে হাতের ব্যথা কিন্তু। রোজার বলতে দেরি হলেও কিন্তু আদনানে দেরি হলো না, খপ করে ধরে রোজাকে বিছানায় শুয়ে ওর গালে হাত বুলাতে বুলাতে বলল, এইসব বাহানা দিয়ে লাভ নেই বেবি। তোমাকে অন্য ছেলের মা পছন্দ করেছে শুনে খুব মজা পাচ্ছিলে তাই না? এই জন্য একটু শাস্তি তো আপনাকে পেতেই হবে ম্যাডাম। কিন্তু আপাতত আর কথা বলার সুযোগ পেল না রোজা। তার আগেই আদনান ওর ওষ্ঠজোড়া দখল করে নিল। ইদানিং রোজাকে চিন্তিত লাগে আদনানের। ও লক্ষ্য করেছে রোজা একান্তে বসে মাঝে মাঝে গভীর ভাবনায় মশগুল থাকে। এতদিন যদিও বিষয়টা পাত্তা দেয়নি, তবে এই বিষয়ে আর জিজ্ঞাসা না করে থাকতে পারল না। বারান্দায় বসেছিল রোজা। আদনান এক কাপ কফি এনে ওকে দিল। ওহ থ্যাংক ইউ। রোজার সঙ্গে সঙ্গে কফি কাপ হাতে তুলে কয়েকটা চুমুক দিল। তোমার হাতের কফি সবসময় বেস্ট হয়। ইউ আর ওয়েলকাম। রোজা, তোমাকে কয়েকদিন ধরেই চিন্তিত দেখাচ্ছে। হসপিটালে কিছু হয়েছে? না। তাহলে কোনো পেশেন্টের কেস নিয়ে চিন্তিত? রোজা খানিকক্ষণ নীরব থাকার পর বলল, কয়েকদিন আগে মা ফোন করেছিল। আমার বোনকে নাকি আমার জায়গায় নিশাদের সঙ্গে বিয়ে দিয়েছে বাবা। বিষয়টা আমি কিছুতেই মানতে পারছি না আদনান। এটা তো ভীষণ অন্যায় হলো মেয়েটার সঙ্গে। অবাক হলো আদনান। হোয়াট? তোমার বাবা তোমাকে দিতে না পেরে শেষে কিনা তোমার বোনকে? আই কান্ট বিলিভ দিস। তোমার বোনের কি অবস্থা এখন? মা তো বলল এখনো কোনো ঝামেলা হয়নি। নতুন নতুন কি আর ঝামেলা হবে? আর আমার বোনের বয়স কম। ও নিশাতের বুদ্ধির সঙ্গে পারবে না। আর ও যেমন ছেলে তাতে আমার বোনকে ঠকাবে নিশ্চিত। জানি না ভবিষ্যতে কি হবে আমার বোনটার। যা হয়েছে তার জন্য রোজা নিজেকে দোষ দিচ্ছে। এদিকে আদনান এটা ভেবে অবাক হচ্ছে যে একটা বাবার কাছে তার মেয়ের জীবনের থেকেও সম্মান এত বেশি প্রিয় কিভাবে হয়। একজন মেয়ের বাবারা এত স্বার্থপর, এতটা স্বার্থপর কিভাবে হতে পারে? আমার জন্যেই হলো এসব। আমি যদি সেদিন ওভাবে চলে না আসতাম, তাহলে আজকে এখানে তোমার কোনো দোষ নেই রোজা। আই এম সরি টু সে। কিন্তু তোমার বোনের ভবিষ্যৎ যদি নষ্ট হয়, তাতে সম্পূর্ণ দোষ তোমার বাবার। কতটা সিরিয়াস বিষয় হলে একটা মেয়ে বিয়ে না করে পালিয়ে আসে, সেটা ওনার একটু ভেবে দেখা উচিত ছিল। বাবা আমার উপর সারা জীবন রাগ করে থাকতো, তাতে আমার কোনো সমস্যা ছিল না। কিন্তু আমার উপর রাগ করে যে ওর সঙ্গে অন্যায় করবে, সেটা ভাবিনি। এখন যা হয়েছে তা শোধরানোর কোনো উপায় দেখছি না। তুমি এসব নিয়ে ওভার থিঙ্ক করো না তো। এমনিতেই সারাদিন কাজের প্রেশারে থাকো, তার উপর আরো বাড়তি চিন্তা করলে নিজেও অসুস্থ হয়ে যাবে। কিন্তু আমি না ভেবে যে পারছি না আদনান। নিজেকে দোষী মনে হচ্ছে আমার জন্য ওর জীবনটা নষ্ট হয়ে গেল হয়তো। জানি না কি হবে ওর। শুনেছি অনেক ছেলেরা বিয়ের পর ভালো হয়ে যায়। নিশাদ যদি কোনোভাবে পাল্টে যেত তাহলে হয়তো কিছুটা আমি স্বস্তি পেতাম। বোনের জন্য রোজার চিন্তা হওয়া স্বাভাবিক। আদনান চাইলেও ওকে থামাতে পারবে না। কিন্তু ওর বাবার কর্মকাণ্ডের কথা শুনে আশ্চর্য হয়ে যাচ্ছে ও। রোজা সেদিন ওর সঙ্গে চলে না এলে কি যে হতো ওর সঙ্গে ভবিষ্যৎ ভেবেই চিন্তা হয় আদনানের। আজ আদনান বিজনেস রিলেটেড কিছু কাজে ব্যস্ত ছিল। দুটো ভিডিও মিটিং করে কিছুটা ক্লান্ত হয়ে গেছে। ছোট একটা অফিস ভাড়া নিয়েছে ও। সঙ্গে এখনো সেক্রেটারিও রেখেছে। মিটিং শেষে আদনান বিশ্রাম করছিল তখন ওর সেক্রেটারি এসে বলে, স্যার, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছে, পাঠিয়ে দিন। মিনিট দুয়েক পর এক মধ্যবয়স্ক ভদ্রলোক ভেতরে এলেন। আদনান ওনাকে ঠিক চিনতে পারল না। কিছুক্ষণ মনে করার চেষ্টা করলো পরিচিত কেউ কিনা, কিন্তু তাও মনে পড়ল না। পরে ভাবলো কোনো কাজের উদ্দেশ্যে এসেছেন হয়তো। হাসি মুখে আদনান প্রশ্ন করলো, হ্যালো স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? লোকটা কিছুক্ষণ আদনানের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। এরপর নরম স্বরে জিজ্ঞাসা করলো, চিনতে পেরেছ আমায়? ভদ্রলোকের কথা শুনে আদনান মস্তিষ্কে আরও জোর খাটালো। সাধারণত কারোর সঙ্গে একবার দেখা হলেও সেই ব্যক্তিকে মনে থাকে ওর, কিন্তু এই লোকটির সঙ্গে কোথাও আলাপ হয়েছে কিনা সেটা মনেই পড়ছে না আদনানের। এদিকে ভদ্রলোক এমনভাবে তাকিয়ে আছে যেন আদনান ওর কত দিনের পূর্ব পরিচিত। দুঃখিত, কিন্তু আমার মনে পড়ছে না। আমাদের আগে দেখা হয়ে থাকলে নিশ্চয়ই আমি আপনাকে চিনতাম। লোকটি যেন একথা কিছুটা কষ্ট পেলেন। পরক্ষণে স্মিত হেসে বললেন, এত ভাবনার কিছু নেই। আমাদের আগে দেখা হয়নি, তবে আমি তোমার ব্যাপারে শুনেছি। তুমি আমার ছেলের বয়সী। তুমি করে বললে আপত্তি আছে? সমস্যা নেই, প্লিজ হ্যাভ আ সিট। লোকটি চেয়ার টেনে বসলো। বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার এই ছোট্ট অফিসের খোঁজ আপনি কিভাবে পেলেন, সেটা কি জানতে পারি?
অফিস ছোট হলেও তোমার বিজনেস স্কিলের অনেক প্রশংসা শুনেছি। অল্প দিনেই ভালো প্রফিট করেছো সেটাও শুনেছি। তাই ভাবলাম তোমার সঙ্গে বিজনেসের বিষয়ে কিছু আলাপ করা যাক। লোকটির কথা শুনে আদনানের কিছুটা সন্দেহ হলো। কৌতূহলবশত সে প্রশ্ন করে বসলো, আপনাকে কি আমার বাবা পাঠিয়েছে? বাবা? ইয়া, আপনার কথা শুনে মনে আমার বাবা। আমাকে কেউই পাঠায়নি, আমি নিজেই এসেছি। তোমার এক ক্লায়েন্টের কাছে তোমার কথা শুনেছি। এই অফিসের ঠিকানাও সে দিয়েছে। ও আচ্ছা, আপনি হঠাৎ বিজনেসের কথা বললেন বলে ভাবলাম আমার বাবা হয়তো। তুমি আর তোমার বাবা আলাদা বিজনেস করো? জি, আমি নিজের আলাদা বিজনেস করছি। এনিওয়ে, বলুন আপনি কি বিষয়ে আলোচনা করতে চান? ভদ্রলোকটি আদনানের বিজনেসে বড় অঙ্কের টাকা ইনভেস্ট করার আগ্রহ প্রকাশ করল। লোকটির সঙ্গে আলাপ শেষে আদনান লোকটির পরিচয় জানতে পারল। সেও একজন বড় ব্যবসায়ী। আদনান প্রথমে রাজি হয়নি, কারণ নতুন বিজনেস হিসেবে বড় অঙ্কের টাকা ইনভেস্ট করে লস হলে পরবর্তীতে ইনভেস্টর নিজের মূলধন ফেরত পাওয়ার জন্যে ঝামেলা করতে পারে। দেখুন, আমি এতদিন আমার বাবার বিজনেস সামলেছি। কয়েক মাস যাবৎ নিজের বিজনেস শুরু করেছি। আপনি যে প্রফিটের কথা শুনেছেন সেটা খুব সামান্য। অ্যাজ এ বিজনেসম্যান আপনি নিশ্চয়ই জানেন, নতুন বিজনেসে বড় অঙ্কের টাকা ইনভেস্ট করলে রিস্ক আছে। আমি জানি, তবুও একটা রিস্ক নিতে চাইছি। আপনি রিস্ক নিতে চাইছেন, কিন্তু লস হলে তখন তো দায় আমাকেও দিতে পারেন। আর আমার বিজনেস এতটাও স্টেবল নয় যে ভবিষ্যতে আপনি দাবি করলে আমি আপনার ইনভেস্ট করা টাকা ফেরত দিতে পারবো। লস কেন হবে? নিজের ওপর কনফিডেন্স নেই তোমার? একটা বিজনেস শুরু করার জন্য যথেষ্ট সাহস এবং স্কিল দরকার হয়। নিশ্চয়ই সেসব তোমার আছে বলেই নিজের বিজনেস শুরু করার সাহস পেয়েছো। আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। তবে আমি বলবো, আপনি আরেকবার ভেবে দেখুন। আপনি টাকা ইনভেস্ট করলে হতে পারে আমাদের দুজনেরই লাভ হলো, আবার ডুবলে আমরা একসঙ্গেই ডুববো। আমি সব ভেবেই এখানে এসেছি। আর আমি এটাও জানি তোমার বিজনেস এখনও নড়বড়ে। ইনভেস্ট আমি করতে চাইছি, এবার সিদ্ধান্ত তুমি নেবে। তবে আমার মনে হয় আমার সঙ্গে ডিল করলে তোমার লস হবে না। লোকটি বেশ আগ্রহ প্রকাশ করছে দেখে আদনান কিছুটা ভাবনায় পড়ে গেল। ওর বিজনেস বাড়ানোর জন্য এই মুহূর্তে বড় অঙ্কের টাকার দরকার, কিন্তু এত টাকা আপাতত ওর কাছে নেই। লোকটি ইনভেস্টর হলে মন্দ হয় না। তবুও কিছু ফিক্স করার আগে লোকটির সম্পর্কে আরও কিছু খোঁজ নিতে চায় আদনান। ফাইন, আমি ভেবে দেখবো এ ব্যাপারে। আমরা অনেকক্ষণ যাবৎ কথা বলছি, আপনি চা কফি বা অন্য কিছু কিছু খাবেন? না না ডাক্তার, আমাকে চা কফি খেতে সম্পূর্ণ নিষেধ করেছে। তাহলে অন্য কিছু আনতে বলবো? দরকার নেই। হুম। আচ্ছা, তোমার বর্তমান বয়স কত বলো তো? 29। ভদ্রলোক যেন খানিকটা আবেগ আপ্লুত হয়ে পড়লেন। আদনান বিষয়টা লক্ষ্য করলো ঠিকই, তবে কিছু বলল না। মিনিট দুয়েক পর উঠে দাঁড়ালেন সে। আচ্ছা ঠিক আছে, আজ আমি আসছি। আমার কার্ড তো তোমাকে দিলাম, সিদ্ধান্ত নেওয়ার পর আমাকে একটা কল করে দিও। বেরিয়ে গেল লোকটা। আদনান এবার ভদ্রলোকের কার্ডটা দেখতে দেখতে একজনকে ফোন করলো লোকটার বিষয়ে খোঁজ নেওয়ার জন্যে। ওদিকে রোজা আজ ওর মায়ের সঙ্গে দেখা করতে এসেছে। আজ সকালে ওর মা ফোন করেছিল, ওর বাবা আজ বাড়ি থাকবে না, বিধায় মেয়েকে দেখা করতে আসতে বলেন তিনি। রোজা যদিও প্রথমে রাজি হয়নি, কিন্তু মাকে এক নজর দেখার জন্যে মনের ভেতর আনচান আনচান করছে মেয়েটার। তাই লাঞ্চের পর বাড়ি চলে গেল। হসপিটাল থেকে নিজের বাড়ি যেতে প্রায় ঘন্টাখানেক সময় লাগলো। মেয়েকে এতদিন পর দেখে আবেগ আপ্লুত হয়ে পড়লেন রোজার মা। এতদিন পর তোর মায়ের কথা মনে পড়লো রে রোজা। একবার নিজে থেকে দেখা করতেও এলি না। আমি না বললে হয়তো আর আসতিস না। না গো মা, তোমাকে এতদিন না দেখে ভালো থাকা কি সহজ বলো? কিন্তু আমি এখানে এলে বাবা সেটা ভালো চোখে দেখবে না। এখন বাবা বাড়িতে থাকলে হয়তো আমাকে বাড়িতেই ঢুকতে দিত না। এখন এসব কথা থাক মা, তোর বাবার কথা ছাড়। আজ শুধু আমরা মা মেয়ে কথা বলবো। তা তুই একা এলি কেন? তোর বরকেও সাথে আসতে বলতে পারতি। ও ব্যস্ত আছে মা, তাছাড়া আমি ওকে বলে আসিনি। বললে হয়তো আসতো। পরে সময় সুযোগ বুঝে একদিন নিয়ে আসিস। কাকে বিয়ে করলি, ছেলেটা কেমন দেখলামও না। তোর বাবার সঙ্গে তো শুনলাম দেখা করেছিল। তোর বাবার কাছে যা শুনেছি তাতে তো শুধু বদনামই শুনলাম। ওর কথা তোর বাবার পছন্দ হয়নি। যাই হোক, এইসব কথা বাদ দে, তুই গিয়ে হাত মুখ ধুয়ে আয়। আমি আজ তোর পছন্দের খাবার বানিয়েছি। রোজার মা আগেই মেয়ের পছন্দের কিছু খাবার বানিয়ে রেখেছিলেন। রোজার বাবা তার বোনের বাসায় গেছেন, রাতে আসবেন। তাই রোজা সন্ধ্যা অবধি এখানে থাকবে। রোজা হাত মুখ ধুয়ে আসতেই ওর মা খাবার বেড়ে দিলেন। বহুদিন পর মেয়েকে যত্ন করে খাওয়ালেন। খাওয়ার ফাঁকে মেয়ের কাছে ওর সংসার জীবনের গল্প শুনলেন। রোজা আদনানের ছবিও দেখেছে ওর মাকে। মেয়ের মুখে আদনানের এত প্রশংসা শুনে স্বস্তি বোধ করছেন রোজার মা।
সব মায়েরাই তো চায় তাদের মেয়ে ভালো থাকুক, সুখে থাকুক। আমি একদিন রাইসাকে আসতে বলবো, তুই আসিস। কতদিন হলো দুই মেয়েকে একসঙ্গে দেখি না। দুই মেয়েকে একসঙ্গে রেঁধে খাওয়াবো। বিয়ের পর রাইসা এই বাড়িতে আসেনি? একবার এসেছিল। ওর শাশুড়ি নাকি ঘন ঘন বাপের বাড়ি যাওয়া পছন্দ করে না। আমি গেছিলাম দুবার দেখা করতে। মেয়েটা ভীষণ উদাস হয়েছিল রে। যদিও মুখ ফুটে কিছু বলেনি, তবে আমি বুঝেছি ও হয়তো ভালো নেই ওখানে। মা, তুমি নিয়মিত ওর খোঁজ নিও। ও ছোট মানুষ, শ্বশুরবাড়িতে কোনো ঝামেলার সম্মুখীন হলে সেটা প্রকাশ করতে দ্বিধা করবে। সে তো আমি নিজের যথাসাধ্য খোঁজ রাখার চেষ্টা করি, কিন্তু তোর বাবার জন্য পারি কই? শান্তিমতো একটু কথাও বলতে পারি না রাইসার সঙ্গে। তোর বাবা বলে, এত কিসের কথা? তোর বাবার স্বভাব কেমন জানিস তো। জামাল সাহেব ঘরে বাইরে উভয় ক্ষেত্রে বরাবরই রুক্ষ ছিলেন। ছোট থেকে নিজেদের ইচ্ছায় নিজের স্ত্রী বা সন্তান কাউকেই কিছু করতে দেননি। সবকিছু নিজের মর্জি মাফিক চালনা করার চেষ্টা করেছেন, আর সেটাই করেছেন। বাবার এই স্বভাবের জন্যে দিন দিন বাবার প্রতি রোজার মনে তিক্ততা বেড়ে যাচ্ছে। বাবার এত কিছু সমস্যা, সেটাই আমি আজ অব্দি বুঝতে পারছি না। নিজের জেদের জন্য রাইসার জীবনটা শেষ করে দিল। বাবার থেকে অন্তত এটা আশা করিনি আমি। দীর্ঘশ্বাস ফেললেন রোজার মা। মা হিসেবে আমি নিজেই তো ব্যর্থ। আমি কিছুই করতে পারলাম না আমার মেয়েদের জন্য। চোখের সামনেই শুধু দেখেই গেলাম। তুমি বা কি বলতে মা? তুমি কিছু বললেই বাবার সঙ্গে ঝামেলা হতো। এসব নিয়ে ভেবো না তুমি। শুধু ওর রেগুলার খোঁজ খবর নিও। আর ও বাড়িতে ও কেমন আছে সেই খবর রেখো। কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কল করো। মায়ের সঙ্গে পুরোটা বিকেল কাটিয়ে বাসায় ফিরল রোজা। আসার সময় মেয়ের কাছে জামাইয়ের জন্যে খাবারও দিয়ে দিয়েছে। বাসায় এসে রোজা দেখলো আদনান আজ সন্ধ্যায় এসে গেছে। আজ এত তাড়াতাড়ি বাসায় এসে গেছো? তেমন কাজ ছিল না, তাই চলে এলাম। কিন্তু তুমি এগুলো কি এনেছো? কি কিনে আনিনি, আমার মা পাঠিয়েছে তোমার জন্যে। খাবারের ব্যাগটা আদনানের হাতে দিয়ে রোজা গিয়ে সোফায় বসলো। আদনান টেবিলের উপর বক্সগুলো বের করে রেখে রোজার জন্য এক গ্লাস পানি এনে বলল, তোমার মা পাঠিয়েছে? হুম। আমি আজ দুপুরে বাসায় গেছিলাম। অনেকদিন পর মায়ের সঙ্গে দেখা হলো। তার সাথে গল্প করে মনটা ভীষণ ভালো লাগছে। তোমার বাবা কিছু বললো না? তোমার কি মনে হয় বাবা বাড়িতে থাকলে আমি ভেতরে ঢোকার চান্স পেতাম? বাবা ফুফুর বাড়িতে গেছে, সেই সুযোগেই তো মা আমাকে যেতে বলেছিল। তাও ঠিক। তোমার বাবা যে রাগী মানুষ, আপাতত ওনার সামনে তোমার না যাওয়াই উত্তম। তোমার ওপর এখনো রেগে আছেন উনি? দীর্ঘশ্বাস ফেলল রোজা। পানিটুকু খেয়ে আদনানের কাঁধে মাথা রাখলো। আদনান তাতেই বুঝেছে রোজার বাবার রাগ এখনো পড়েনি। ভালোই হয়েছে তুমি বাসায় গিয়েছিলে। এই সুযোগে আমি শাশুড়ি মায়ের হাতে রান্না প্রথমবারের মধ্যে টেস্ট করতে পারবো। মা তোমাকে এরপর নিয়ে যেতে বলেছে, তোমাকে দেখতে চায় সে। অবশ্যই দেখা করব। কিন্তু তুমি আজ গেলে আমাকে বললেই পারতে, আমিও সঙ্গে যেতাম। হুট করেই গেছি, ভাবলাম তোমাকে বিরক্ত না করি। আচ্ছা, একদিন মাকে এখানে নিয়ে আসবো, কি বলো? এটা ভালো হবে না? গুড আইডিয়া। আদনানের সঙ্গে কথা শেষে ফ্রেশ হতে গেল রোজা। অন্যান্য দিনের তুলনায় শরীরটা বেশি দুর্বল লাগছে আজ। ওর শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ এমনিতেই কম। ডিউটি করতে গিয়ে ঠিকঠাক খাওয়া দাওয়া হচ্ছে না কিছুদিন যাবৎ। রোজা ভাবল হয়তো এই জন্যই এমন হচ্ছে। পরের দিন ডাক্তারের সঙ্গে আলাপ করে শরীরে হিমোগ্লোবিন বৃদ্ধির জন্যে কিছু ওষুধ কিনে এলো। ওদিকে আজ বহুদিন পর তানবীরের সঙ্গে আদনানের দেখা হলো। আদনান নিজের যোগাযোগ করেছে। বন্ধুর খোঁজ পেয়ে তানবীরও আর দেরি করেনি। সোজা ছুটে আদনানের বাসায় চলে এসেছে দেখা করতে। তুই যেভাবে হুট করে গায়েব হয়ে গেলি, আমি ভেবেছিলাম আর তোর খবরই পাবো না। কিন্তু তুই তো দেখছি ভালোই সংসার পেতেছিস। আর বলিস না, রোজা ওভাবে হুট করে বিয়ের জন্য রাজি হয়ে যাবে ভাবিনি। তাই তো এক প্রকার অপ্রস্তুত হয়েই সব করতে হয়েছে। এই বিয়ের ব্যাপারে হুটহাট ঘটে যাওয়া বিষয়গুলোই টিকে যায়। আর রোজা রাজি না হলেও বা কি, তুই তো ওকে তুলে আনার প্ল্যান করেছিলি। তা ভাবি কোথায়? হসপিটালে। ও আচ্ছা। আমি আরেকদিন এসে বরং ভাবির সঙ্গে দেখা করব। বাই দ্য ওয়ে, তুই সব ছেড়ে আসার পর তোর বাবা কিন্তু বিজনেস সামলাতে বেশ হিমশিম খাচ্ছে। কেন? পারান কি করছে? ও কি আর তোর মতো সব সামলাতে পারে? জরুরি সব কাজ আঙ্কেলকেই করতে হচ্ছে। এনাজ সাহেবের বাড়ি থেকে চলে আসার পর আদনান আর ওদিকে কি হয়েছে খোঁজ নেয়নি। যদিও বাবার কথা মনে পড়েছে, কিন্তু সব ছেড়ে আসার পর তো আবেগ দেখানো উচিত নয়। তানবীরের কাছেই নিজের বাবার বিষয়ে অনেক কিছু জানতে পারল আদনান। মাঝরাতে ভীষণ খিদে পেয়েছে রোজার। আস্তে আস্তে উঠে ফ্রিজের কাছে গেল, কিন্তু ফ্রিজে বানানো কোনো খাবারই ছিল না।
কিছু বানিয়ে খাওয়ার মতো শক্তি বা সময় কোনোটাই এখন নয়। অগত্যা বিস্কিট খেয়েই ক্ষুধা নিবারণ করতে হবে ভেবে ফ্রিজের ওপর থেকে বিস্কুটের কৌটাটা নামাতে যাবে, তখনই পেছনে কারো ছায়া দেখে চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে ওর মুখ চেপে ধরলো আদনান। এভাবে চিৎকার করো না বউ, লোকে কি ভাববে? চিৎকার করবো না তো কি করবো? হ্যাঁ, ভূতের মতো আমার পেছনে দাঁড়িয়েছিলে কেন? ভয় পেয়ে গেছি না আমি? আর তুমি চোরের মতো এই মাঝরাতে উঠে এখানে কি করছো বলো তো? খিদে পেয়েছে আমার। তোমার আবার মাঝরাতে ক্ষুধা লাগতে শুরু করলো কবে থেকে? আজ থেকে? খুব খিদে পেয়েছে? হ্যাঁ সূচক মাথা নাড়ল রোজা। বয়াম খুলে একটা বিস্কুট মুখে দিল। এক কামড় খেতেই বাকিটুকু আদনান ওর হাত থেকে নিয়ে নিজে খেয়ে নিল। আমার বিস্কিট খেলে কেন? এসব খেয়ে পেট ভরবে না তোমার। আমি কিছু ভারী খাবার বানিয়ে দিচ্ছি। পাগল নাকি? এত রাতে তোমাকে কোনো ঝামেলা করতে হবে না। আমি কয়েকটা বিস্কুট খেয়ে পানি খেয়ে নিলেই হয়ে যাবে। এতে ক্ষুধা যাবে না, আর ক্ষুধা না গেলে তোমার ঘুমও আসবে না। তুমি এক কাজ করো, গিয়ে শুয়ে থাকো। আমি তোমার জন্য নুডলস বানিয়ে দিচ্ছি। মানে কি? তুমি এখানে খাটবে আর আমি আরাম করব? আমিও হেল্প করি। কোনো প্রয়োজন নেই। তুমি যদি এখানে থাকতে চাও তাহলে চুপ করে ওখানে বসে থাকো। রোজা সাহায্য করার জন্য চেষ্টা করলো, কিন্তু আদনান কিছু করতে দিলে তো বাধ্য হয়ে বসে থাকতে হলো ওকে। কিছুক্ষণ পর আদনান এক বাটি নুডলস সুন্দরভাবে রোজার সামনে পরিবেশন করলো। খিদে পেট চোচো করছিল রোজার। খাবার পেয়েই খাওয়া শুরু করলো। নিজের খাওয়ার ফাঁকে আদনানকেও কিছুটা খাইয়ে দিল। খেতে খেতে প্রশ্ন করলো, আমি যদি মাঝে 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 এইভাবে মাঝরাতে তোমাকে ডেকে আমাকে কিছু বানিয়ে দিতে বলি, দেবে? তোমার কখন কি খেতে ইচ্ছা হয় শুধু সেটা বলবে। সময় দেখার প্রয়োজন নেই। আমি সব বানিয়ে দেওয়ার চেষ্টা করব। একগাল হেসে মেয়েটা পুনরায় খাওয়ায় মনোনিবেশ করলো। আদনান স্থির দৃষ্টিতে চেয়ে দেখছে মেয়েটাকে। রোজার হাসি মুখটা দেখলেই যেন আদনানের সকল চিন্তা দূর হয়ে যায়। মাঝে মাঝে আদনান ভাবে, কখনো কি এই মেয়েটাকে ছাড়া একদিনও কাটানো সম্ভব হবে? হয়তো না। আদনান চায় না তেমন কোনো দিন ওর জীবনে আসুক। রোজাকে যে সারা জীবন সে নিজের পাশে দেখতে চায়। আদনানের বিজনেসে টাকা ইনভেস্ট করার জন্য যিনি আগ্রহ দেখিয়েছিলেন, ওনার নাম মোস্তফা হাসান। লোকটি সম্পর্কে খোঁজ খবর নিয়েছে আদনান। মোটামুটি বড় মানের ব্যবসায়ী। উনি ছাড়া তেমন কোনো খারাপ রেকর্ড নেই। আদনানের এই মুহূর্তে ইনভেস্টর প্রয়োজন, তাই সকল দিক বিবেচনা করে মোস্তফা সাহেবের প্রস্তাবে রাজি হয়েছে ও। সাধারণত ইনভেস্টরের কাজ শুধু টাকা ইনভেস্ট করা ও লাভের ক্ষেত্রে নিজের অংশ বুঝে নেওয়া। কিন্তু মোস্তফা সাহেব প্রায়ই আদনানের অফিসে আসেন। মাঝে মাঝে এসে অনেকক্ষণ কাটান। আদনানের সঙ্গে কথা বলেন, সময় কাটান, যেন ওকে জানার চেষ্টা করেন। শুরুতে আদনান বিষয়টা তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু ইদানিং ওর কেমন সন্দেহ হচ্ছে। ব্যবসায়ের খাতিরে আগ্রহ দেখাতেই পারে, কিন্তু উনি যেন আদনানের ব্যক্তিগত জীবনের প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছেন। উনি আজও এসেছেন। মাসে ২-৩ বার আসেন। আদনান আজ কথার ফাঁকে ওনাকে জিজ্ঞাসা করেই ফেলেছে, আই ওয়ান্ট টু নো সামথিং। কোন ব্যাপারে? আপনি কি কোনোভাবে আমাকে আগে থেকে চেনেন? ছোটবেলায় দেখেছেন বা এমন কিছু? আসলে এতদিন ধরে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আমায় ভালোভাবেই চেনেন। আজ হঠাৎ এই প্রশ্ন? তোমার কি আমাকে সন্দেহ হচ্ছে? নড়ে চড়ে বসলো আদনান। ভাবলো আজ সোজা সাপটা কথা বলে নেওয়াই উচিত কাজ হবে। ধরে নিন তাই। আসলে আপনি প্রায়ই এখানে আসছেন আর বিজনেস রিলেটেড কথা না বলে আমার ব্যক্তিগত জীবনের ব্যাপারে জানতে চাইছেন। বিষয়টা সন্দেহজনক বটে। আমরা পূর্ব পরিচিত নই। এরপর আমার বিষয়ে আপনার এত আগ্রহের কারণ বুঝতে পারছি না। মোস্তফা সাহেব কিছুটা বিচলিত হলেন বটে। ঠিকই ধরেছ। আমি তোমাকে চিনি, তুমিও আমাকে চেনো। তবে তবে মৌন রইলেন মোস্তফা সাহেব। আদনানের প্রশ্ন শুনে মধ্যবয়স্ক পুরুষটি যেন কোনো এক গভীর চিন্তায় মগ্ন হলো। আদনান বলল, দেখুন, আপনার যা বলার স্পষ্ট করে বলুন। আর আপনি আমাকে কিভাবে চেনেন বা আমার সম্পর্কে জানতে কেন আগ্রহী, সেটাও আমার জানার অধিকার আছে। আদনানের কথায় লোকটির ধ্যান ভাঙল। অবশ্যই অবশ্যই। তবে আজ থাক। অন্য একদিন আসবো, সেদিন তোমার সব প্রশ্নের উত্তর দেব। আজ কেন নয়? আজ মনে হয় না উপযুক্ত সময়। যাই হোক, আমি আজ আসি। লোকটি অফিস থেকে বেরিয়ে এলো। লোকটিকে বেশ রহস্যময় লাগে আদনানের। লোকটি বেশ স্নেহমাখা কণ্ঠে ওর সঙ্গে কথা বলে। আদনান শুনেছে তার কোনো সন্তান নেই, কিন্তু লোকটির কথাবার্তায় পিতার স্নেহ মিশ্রিত আছে। আদনান জানে না লোকটি আসলে কে, কেনই বা বারবার ওর সঙ্গে দেখা করতে চলে আসে।
নিজের প্রশ্নের উত্তর পাওয়ার অপেক্ষায় আছে সে। আদনানের অফিস থেকে বাইরে বেরোতেই মোস্তফা সাহেবের সেক্রেটারি গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। উনি গাড়িতে বসতেই সেক্রেটারি ড্রাইভিং শুরু করলো। কিছুটা দূর যাওয়ার পর কৌতূহলবশত মোস্তফা সাহেবকে জিজ্ঞাসা করলো, স্যার, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করব? বলো। আপনাকে দেখছি ইদানিং প্রায়ই এখানে আসছেন, কিছু সময়ও কাটাচ্ছেন। ওই ছেলেটা মানে মিস্টার আদনানকে আপনার পরিচিত কেউ? সেক্রেটারি প্রশ্ন শুনে ভগ্ন নজরে বাইরের দিকে তাকালেন মোস্তফা সাহেব। দীর্ঘশ্বাস ফেলে বললেন, পরিচিত বটে, আমার থেকে ওর পরিচয়। কিন্তু আফসোসের বিষয় হলো নিজের পরিচয় আমি ওর সামনে প্রকাশ করতে পারছি না। মোস্তফা সাহেবের কথা কিছুই বুঝলেন না ওনার সেক্রেটারি। কিছু মনে করবেন না স্যার, কিন্তু আপনার কথার মানে ঠিক বুঝতে পারলাম না। সে অনেক লম্বা কাহিনী, বলার মতো ধৈর্য বা ইচ্ছে কোনোটাই আমার নেই। চলো এখন। আর কথা বাড়ালো না সেক্রেটারি, চুপচাপ ড্রাইভ করতে লাগলো। সিটে হেলান দিয়ে বাইরের দিকে দেখতে দেখতে মোস্তফা সাহেব ভাবছেন, এবার হয়তো নিজের আসল পরিচয় দেওয়ার সময় এসে গেছে। ওদিকে সিনিয়র ডাক্তারের সঙ্গে এক রোগীর কেস নিয়ে আলাপ করতে এসেছিল রোজা। রোগীটির প্রেগনেন্সিতে কিছু কমপ্লিকেশন আছে, কিভাবে কি করলে ভালো হবে তাই নিয়ে ডক্টর জোহরার কাছ থেকে কিছু বিষয় জেনে নিয়ে যাওয়ার সময় উনি জিজ্ঞাসা করলেন, আর ইউ ওকে রোজা? ইয়া, কেন? তোমাকে দেখে অসুস্থ মনে হচ্ছে। অসুস্থ? না তো, আমি একদম ঠিক আছি। আসলে কিছুদিন যাবত ঠিকঠাক ঘুম হচ্ছে না, তাই হয়তো ফেসটা এমন লাগছে। নিজে যত্ন করো রোজা, এমনিতেই তো তোমার শরীর দুর্বল। ঠিকঠাক খাওয়া দাওয়া করা দরকার, বিশ্রাম নাও। বাসায় কোনো সমস্যা হয়েছে নাকি? স্মিত হাসলো রোজা। বাসায় তো শুধু আমি আর আমার হাজবেন্ড থাকি, তাই কোনো সমস্যা হয় না। তোমার হাজবেন্ডকে যতটুকু দেখেছি তাতে তো কেয়ারিং মনে হলো। এখন কি তোমার কেয়ার করে না? না না, ও ভীষণ কেয়ারিং। আসলে আমার দোষেই আমার এই হাল হয়েছে। আমি নিজে যত্ন করব। থ্যাঙ্কস ফর ইওর কনসার্ন। ডাক্তার জোহরার ক্যাবিন থেকে বেরোলো রোজা। উনি মন্দ বলেননি। রোজা নিজেও কিছুদিন যাবৎ অসুস্থ অনুভব করছে। যদিও তেমন গুরুতর কিছু নয়, তবে শরীরটা ভীষণ দুর্বল লাগে। আদনানকে এ বিষয়ে কিছুই জানায়নি। সে জানলে ঘরবাড়ি মাথায় তুলে ফেলবে। আজকে লাঞ্চের সময় হসপিটালের সকল ডাক্তারদের সম্মানে একটা মিটিং আছে। সে খবর পেয়ে রোজা আগে বাইরে থেকে খাবার কিনে এনেছিল, কারণ লাঞ্চ টাইমে মিটিং হলে পরে খাওয়ার সময় আর পাওয়া যাবে না। কোনো রকম গোগ্রাসে খেয়ে সবে উঠেছে, তখনই নার্স ওকে ডাকতে এসেছে। ম্যাডাম, আপনাকে মিটিং রুমে ডেকেছে। হ্যাঁ, আসছি আমি। সবাই এসে গেছে? বেশিরভাগই আসেনি। এত তাড়াহুড়ো করতে হবে না, আপনি আস্তে আস্তে আসুন। টেবিলে জিনিসগুলো গুছিয়ে রেখে রোজা যাওয়ার জন্য যেই পা বাড়ালো, অমনি মাথা ঝিমঝিম করে উঠল ওর। নিমেষেই চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল। শরীরটা যে হেলে মাটিতে পড়েছে সেটা টের পেয়েছে রোজা। চোখ সম্পূর্ণ বন্ধ করার আগেই নার্সকে ছুটে আসতে দেখেছে। এরপর আর কিছুই মনে নেই ওর। পিটপিট করে চোখ খুলে নিজেকে হসপিটাল বেডে আবিষ্কার করলো রোজা। সামনেই ডাক্তার জোহরা, নার্স দাঁড়িয়ে আছে। দুজনে কোনো এক বিষয় নিয়ে আলাপ করছে। রোজা মাথা চেপে ধরে আস্তে আস্তে উঠে বসলো। ডাক্তার জোহরা জিজ্ঞাসা করলেন, এখন কেমন লাগছে? ভালো। আমি কি অজ্ঞান হয়ে গেছিলাম? ইয়া, পড়ে গিয়ে মাথায় আঁচড়ও লেগেছে? ভালো তো মাথাটা টেবিলের কোণায় লাগেনি, তাহলে আরেক অঘটন ঘটতো। রোজা কপালের এক কোণে হাত দিয়ে বুঝলো ছোট ব্যান্ডেজ লাগানো। ও নিজেও ভেবে পাচ্ছে না এভাবে অজ্ঞান কেন হয়ে গেল। আগে তো কখনো এমন হয়নি। আমার মনে হচ্ছে ফুল বডি চেক আপ করিয়ে নেওয়া প্রয়োজন। কোনো সমস্যা ছাড়া তো এমন হওয়ার কথা না। সে তো করতেই হবে। দেখেছো কতটা অসুস্থ তুমি। আজই তো বলেছিলাম যত্ন নেওয়ার কথা। এখন তো আরো দ্বিগুণ যত্ন নিতে হবে। কি হয়েছে ম্যাডাম, নিজেই দেখো। রোজা প্রথমে কিছুটা ঘাবড়ে গেছিল, পরে ডাক্তারের হাত থেকে রিপোর্ট নিয়ে চেক করলো। প্রেগনেন্সির জন্য ব্লাড টেস্ট করা হয়েছে এবং রিপোর্ট পজিটিভ এসেছে। টেস্টের রিপোর্ট দেখার পরেই হাতটা কেঁপে উঠল রোজার। এই মুহূর্তের জন্য মেয়েটা মোটেও প্রস্তুত ছিল না। মুহূর্তের মধ্যে বাম হাতটা পেটের ওপর রেখে স্মিত হাসল রোজা। ডাক্তার জিজ্ঞাসা করলেন, প্রেগনেন্সির 4 সপ্তাহ চলছে তোমার, একটু বুঝতে পারোনি? আসলে কিছুদিন যাবৎ দুর্বল বোধ করছিলাম, কিন্তু আমার শরীরে হিমোগ্লোবিন কম, তাই ভেবেছিলাম এটাই দুর্বলতার কারণ। আমরা এখনো বেবি প্ল্যান করিনি, তাই আর এই বিষয়টা মাথায় আসেনি। আই ক্যান,
আন্ডারস্ট্যান্ড। তবে যা হওয়ার ভালোর জন্যই হয়। কংগ্রাচুলেশন রোজা। কিন্তু তোমার শরীর অনেক দুর্বল। আজ হসপিটালের ভেতর জ্ঞান হারিয়েছিলে বলে কিছু হয়নি। এই ঘটনা যদি রাস্তায় বা অন্য কোথাও ঘটতো, তবে কি হতো? ঠিক মতো রেস্ট করতে হবে এখন। জি। কিন্তু আমাদের মিটিং কি হলো? আমরা করে নিয়েছি। তোমাকে পরে সব ডিটেলস জানিয়ে দেওয়া হবে। এখন তুমি আরেকটু রেস্ট করো। অতিরিক্ত দুর্বলতার জন্যে ডাক্তার জোহরা স্যালাইন দিয়েছে রোজাকে। সেটা শেষ না হওয়া অবধি উঠতে পারবে না। রোজা না শুয়ে বেডে হেলান দিয়ে বসে রইল। যদিও বাচ্চার জন্যে এখনো প্রস্তুত ছিল না, কিন্তু খবরটা শোনার সঙ্গে সঙ্গে আনন্দ লাগছে রোজার। একবার ভাবলো আনন্দকে ফোন করে জানানো যাক, পরে ভাবলো সরাসরি বলার থেকে সারপ্রাইজ দিলে ভালো হবে। আদনান নিজেও বেবির জন্য অপেক্ষা করছিল। এ খবর শুনলে সে নিশ্চয়ই আনন্দে আত্মহারা হয়ে যাবে। সন্ধ্যায় হাসপাতাল থেকে বেরিয়ে শপিং মলে গেছিল রোজা। আদনানকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা ছোট্ট প্ল্যান করেছে। শপিং মল থেকে বাসায় না গিয়ে আদনানের অফিসে এসেছে। এই সময় রোজাকে এখানে দেখে আদনান কিছুটা তো অবাক হলো। রোজা কখনো ওর অফিসে আসেনি। বাসায় না গিয়ে আজ এখানে কেন? রোজা কোনো উত্তর না দিয়ে ধীরে ধীরে হেঁটে এসে আদনানের কোলে বসে পড়ল। ওর গলা জড়িয়ে আহ্লাদে স্বরে বলল, হুম, এমনি তোমাকে দেখতে ইচ্ছে হলো। সাধারণত রোজা যখন কোনো বিষয় নিয়ে খুব খুশি থাকে, তখন আদনানের সঙ্গে এমন করে। রিয়েলি? কারণটা কি? এর জন্যই আবার কারণ লাগে? কেন, আমাকে দেখে খুশি হওনি? অফকোর্স আই অ্যাম হ্যাপি ডিয়ার। পারলে তোমাকে 24 ঘন্টা আমার চোখের সামনে বসিয়ে রাখতাম। কিন্তু তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন? দুপুরে খাওনি কিছু? খেয়েছি তো। নিশ্চয়ই অল্প খেয়েছো। তোমার এই অল্প অল্প খাওয়ার বাজে অভ্যেসটা যে কবে যাবে? এমনিতেই তো এত স্লিম তুমি, আবার কি স্লিম হয়ে যায় উড়ে যাওয়ার শখ জেগেছে? আদনান শাসনের স্বরে এই কথাগুলো বলছিল। মেয়েটার খাদ্যাভ্যাস দেখে বেচারা নিজেও চিন্তিত। এদিকে ধমক শুনেও রোজা মিটিমিটি হাসতে দেখে ভ্রু কুঁচকে নিল আদনান। হাসির কি বললাম? কিছু না, এমনি। তুমি শাসন করছো দেখে মজা পেলাম। তোমার আজকে কি হয়েছে বলো তো? হাসি থামাতেই পারছো না, আবার হাসপাতাল থেকে ফিরেই এত ভালোবাসা দেখাচ্ছ। বিকজ আই এম হ্যাপি টুডে। এই দেখো আমি এটা কি নিয়ে এসেছি। রোজা আদনানের কোল থেকে উঠে দাঁড়ালো। হাতে থাকা প্যাকেটটা থেকে ছোট একটা জুতোর বক্স বের করলো। বক্সটা খুলে আদনানকে দেখালো। ভেতরে নিউবর্ন বেবিদের জুতো। ল্যাভেন্ডার রঙের জুতোটা দেখতে মিষ্টি লাগছে। এটা কেমন হয়েছে? কিউট। কোন বেবিকে গিফট করবে নাকি? এক মিনিট, তুমি কিনতে গেলে কেন? আমাকে কল করলেই পারতে, আমি কিনে নিয়ে চলে যেতাম। ভবিষ্যতে তুমিই তো কিনবে, কিন্তু প্রথম জোড়া না হয় আমি কিনলাম। মানে? মানেটা নিজেই বের করার চেষ্টা করো। রহস্য তৈরি করছো কেন? বলো না। আমি বলবো না, নিজেই মাথা খাটিয়ে বের করো। রোজা চাইলেই বলতে পারতো, কিন্তু আদনানকে রহস্যের মধ্যে ফেলে একটু মজা নিতে চাইলো। এদিকে আদনান ভেবে পাচ্ছে না রোজা কি বলল। ডিনার শেষে ব্রাশ করছিল আদনান। এখনো রোজার রহস্যের সমাধান করতে পারেনি। হঠাৎ একটা কথা মনে পড়তেই দ্রুত মুখটা ধুয়ে রোজার কাছে এলো। উৎসুক কণ্ঠে প্রশ্ন করলো, এই, তুমি প্রেগনেন্ট? রোজা ল্যাপটপে কিছু করছিল। আদনানের কথা শুনে নিজের কাজ করতে করতেই মুচকি হেসে বলল, কি মনে হয়? রোজার কথার সুর শুনেই আদনানের আর বুঝতে বাকি রইল না যে ওর ধারণাই সঠিক। আদনান কয়েক মুহূর্তের জন্যে যেন অন্য কিছুই ভাবতে পারছিল না। কিছুক্ষণ রুমের মধ্যে পায়চারি করলো। এরপর রোজার ল্যাপটপটা ধপ করে বন্ধ করে বলল, তোমাকে নিয়ে আমি কি করব বলো তো? এত সিরিয়াস একটা ব্যাপার নিয়ে আমার সঙ্গে মজা না করতে পারলেন তুমি? এটা ঠিক করলে না। আর আগে বলনি কেন এ কথা? আমি নিজেই তো আজ জানলাম। চিন্তার কারণ নেই, সব ঠিক আছে। ডাক্তার বলেছে 1 মাস হয়েছে। রিয়েলি? তার মানে বেবির আসতে এখনো অনেক সময় লাগবে। অনেক। আরো 8 মাস, তাই না? তোমার এক্সাইটমেন্ট দেখে মনে হচ্ছে পারলে এক্ষুনি বেবি বের করে নিয়ে আসতে। আদনান একগাল হেসে রোজাকে শক্ত করে জড়িয়ে ধরল। আই এম সো হ্যাপি রোজা। থ্যাংক ইউ। বিয়ের পরপরই আদনানের বেবির শখ জেগেছিল, কিন্তু রোজা এখনো বেবির জন্য তৈরি ছিল না বলে ওকে আর জোর করেনি। কিন্তু এখন বাবা হওয়ার এই অপ্রত্যাশিত খবরটি শোনার পর যেন একটু বেশি আনন্দ হচ্ছে। না চাইতেই পাওয়া জিনিসের আনন্দেই অন্যরকম। অন্যান্য মাসে 2-3 বার করে এলেও
এবার 3 মাস পর এসেছেন মোস্তফা সাহেব। আসার সময় কিছু ফলও নিয়ে এসেছেন। সেদিনের পর আদনান ওনার অপেক্ষাতেই ছিলেন, কিন্তু উনি আজ এতদিন পর এলেন। মোস্তফা সাহেব ফ্রুট বাস্কেট আদনানের ডেস্কের উপর রেখে বললেন, সবসময় খালি হাতে আসাটা ভালো দেখায় না, তাই আজ কিছু নিয়ে এলাম। আমার জানা নেই তোমার প্রিয় ফল কোনটা, তাই এখানে কয়েক ধরনের এনেছি। ফ্রুট বাস্কেটের ফলগুলোর দিকে এক নজর চোখ বুলিয়ে আদনান বলল, মনে হচ্ছে আপনার টাকাগুলো পানিতে গেছে, কারণ আমার প্রিয় ফল এখানে নেই। ও আচ্ছা, তোমার প্রিয় ফল কোনটা? এইসব আলোচনার থেকেও গুরুতর একটা বিষয় আলোচনা আমাদের বাকি রয়ে গেছে। আপনার নিশ্চয়ই মনে আছে লাস্ট টাইম যখন এসেছিলেন তখন কি বলেছিলেন? আদনান এখনো নিজের প্রশ্নে অটল আছে বুঝে মোস্তফা সাহেব ভাবলেন, এখন আর নিজের পরিচয় গোপন করে লাভ নেই। তাছাড়া আদনানকে নিজের পরিচয় জানানোর জন্য উনিও এতদিন সুযোগের অপেক্ষায় ছিলেন। অবশেষে সেটা এসেছে। হ্যাঁ, মনে আছে আমার। আমি আজ সেই সম্পর্কে কথা বলতেই এখানে এসেছি। আমি এখন যে বিষয়ে কথা বলবো সেটা গ্রহণ করা না করা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করবে। আদনান অতি আগ্রহ নিয়ে শোনার অপেক্ষায় আছে। মোস্তফা সাহেব গলা ঝেড়ে বললেন, তুমি নিশ্চয়ই জানো যে পরিবারে তুমি বড় হয়েছ সেটা তোমার নিজের পরিবার নয়, তোমাকে দত্তক নেওয়া হয়েছিল। এ কথা শুনে আদনান বেশ অবাক হলো, কারণ খুব কম মানুষই জানে যারা এ কথা। আর এনাজ সাহেব কখনো আদনানকে পালক ছেলে বলে অন্যের কাছে পরিচয় দেয়নি। সেটা আপনি কিভাবে জানলেন? তুমি যে পরিবারে গেছো সেই পরিবার থেকে শুরু করে তোমার বড় হওয়া এবং এই অবধি সবকিছুই খোঁজ রেখেছি আমি। কাছের থেকে বাবা হিসেবে দায়িত্ব পালন করতে পারিনি, তবে দূর থেকে তোমার খোঁজ রাখার চেষ্টা করেছি। বাবা শব্দটি শুনে কয়েক মুহূর্তের জন্য যেন থমকে গেল আদনান। পরক্ষণেই বলল, কি বলতে চাইছেন আপনি? আপনি আমার বাবা নন। আমার বাবা এনায়েত সিদ্দিকী। উনি তোমার পালক বাবা। তো আপনি বলতে চাইছেন আপনি আমার আসল বাবা? লোকটির মৌনতা জানান দিচ্ছে আদনান যা বলছে সেটা সঠিক, কিন্তু আদনান যে বিষয়টা মানতে পারছে না। বিষয়টা কেমন নাটকীয় মনে হচ্ছে ওর। দেখুন, আমি জানি না আপনি কি চান বা কোন উদ্দেশ্যে এখানে এসেছেন। অযথা এসব কথা বলে আমাকে বিভ্রান্ত করবেন না। 3 বছর বয়সে তোমাকে ওই অনাথ আশ্রমে আমি রেখে এসেছিলাম। তোমাকে ওখানে রেখে আসার 2 সপ্তাহ পরেই তোমার বর্তমান বাবা মা তোমাকে দত্তক নিয়েছিল। আদনান স্থির নজরে মোস্তফা সাহেবকে দেখছে। ওনার কথাগুলো শুনে আদনান বিশ্বাস করতে পারছে না। আবার উনি যেভাবে বিস্তারিত সব বলছে তাতে অবিশ্বাস করারও উপায় নেই। আমি জানি এত বছর পর আমার হয়তো তোমার সামনে আসা ঠিক হয়নি, কিন্তু এতদিন পরে তোমাকে কাছে থেকে দেখতে পাবো এই সুযোগ হাতছাড়া করতে চাইনি। নিজেকে আটকাতে পারিনি আমি। বাবা হয়ে নিজের ছেলেকে অনাথ আশ্রমে ফেলে গেছিলেন, এত বছর পর আবার সেই কথাই আমাকে বলতে এসেছেন। সিম্প্যাথি নিতে চাইছেন? না আদনান, আমার তোমার প্রতি কোনো চাওয়া নেই। আমি শুধু চাই তুমি জানো কে তোমার আসল বাবা। তোমার মা আর আমি কলেজ লাইফে বিয়ে করেছিলাম। বিয়ের পর থেকে আমাদের সংসারে অশান্তি ছিল। এক সময় তোমার মা আমাকে ছেড়ে চলে যায়। আমাদের সংসার ভেঙে যায়। আমি একা তোমাকে পালতে পারছিলাম না, আর আমার তেমন আর্থিক অবস্থাও ছিল না। তোমার ভালো একটা ভবিষ্যতের কথা ভেবে আমি কথাগুলো বলতে গিয়ে মোস্তফা সাহেব যে কতবার দীর্ঘশ্বাস ফেলেছেন তার ইয়ত্তা নেই। আদনান এসব শুনিয়ে যেন স্তব্ধ হয়ে গেছে। সারা জীবন ও ভেবে এসেছে ওর আসল মা বাবা হয়তো বেঁচে নেই, ও অনাথ। কিন্তু 30-এর কোটায় এসে যে নিজের আসল বাবার মুখোমুখি হয়ে এইসব কথা জানবে তা কল্পনাও করেনি। সব শোনার পর নিজের প্রতি নিজেরই কেমন সহানুভূতি জাগছে। তাচ্ছিল্যের হাসি হাসল আদনান। আমার মা আমার কথা ভাবেনি, সে সংসার ছেড়ে চলে গেল। এরপর আপনিও আমাকে পালতে পারবেন না এই অজুহাতে আমাকে অনাথ আশ্রমে ফেলে এসে নিজের দায় সেরেছেন। এ থেকে কি বোঝা যায়? আপনারা পুতুল খেলা সংসার করেছেন। অ্যান্ড আই ওয়াজ আনওয়ান্টেড। আদনান, আমার জায়গায় তুমি থাকলে হয়তো সেই পরিস্থিতিতে। আদনান রাগী কণ্ঠে বলল, আমি আর যাই করতাম, অন্তত জীবিত থাকা অবস্থায় আমার সন্তানকে অনাথ আশ্রমে ফেলে আসতাম না। আমার বাবা আমাকে এত উইক হতে শেখাননি। জন্মদাতা পিতা জীবিত থাকা সত্ত্বেও অন্যের ঘরে পালক হিসেবে বড় হওয়ার থেকে বড় যন্ত্রণার কিছু আর হয়তো নেই।
পিতার কাছে নিজের অনাথ আশ্রমে যাওয়ার কারণ এবং কাহিনী শোনার পর মোস্তফা সাহেবের প্রতি কেমন তিক্ত প্রতিক্রিয়া সৃষ্টি হলো আদনানের মনে। মা বাবা এমন স্বার্থপর হয় কিভাবে? মোস্তফা সাহেব জানেন বাবা হিসেবে উনি ব্যর্থ হয়েছেন, আর সব জানার পর আদনানের কাছে এর থেকে ভালো আচরণ পাবেন না তার সম্পর্কেও অবগত ছিলেন। কিছু বলার মুখ ওনার নেই। বাবা হিসেবে আমাকে মেনে নেওয়া তোমার জন্য সহজ হবে না আমি জানি, তবুও। ডেস্কে কনুইটি গিয়ে এক হাতে কপাল চেপে ধরেছে আদনান। হুট করে মাথা যন্ত্রণা করছে। এসবের জন্য তো প্রস্তুত ছিল না। দেখুন, আমি আর কিচ্ছু শুনতে চাই না। আমি বরাবর ভেবে এসেছিলাম আমার মা বাবা হয়তো জীবিত নেই, কিন্তু আপনারা যে নিজেদের শান্তির কথা ভেবে আমাকে দূরে সরিয়ে দিয়েছিলেন, এমন কিছু আমি কল্পনাও করিনি। তুমি ওই বাড়িতে যেভাবে বড় হয়েছ, সেভাবে আমি তোমায় বড় করতে পারতাম না আদনান। চোখ তুলে তাকালো আদনান। তাচ্ছিল্যের স্বরে বলল, আপনি শুধু আমার আরাম আয়েশ দেখলেন, অথচ একটা পালক ছেলে পালক মা বাবার কাছে কিভাবে বড় হয় সে খবর কি জানেন? ও বাড়িতে থাকার সুবাদে আমাকে কি কি করতে হয়েছে, কতটা ত্যাগ করতে হয়েছে, ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট। আমি নিশ্চিত নিজের বাবার কাছে থাকলে আয়েশ না করতে পারলেও অন্তত নিজের মতো করে বাঁচতে পারতাম। আদনান, আমি এখনো সম্মান করেই বলছি, চলে যান এখান থেকে। আমার কথাটা একটু। এবার নিজের সর্বশক্তি দিয়ে ডেস্কের উপর বাড়ি দিল আদনান। ক্রোধিত কণ্ঠে বলল, আই সেড লিভ। আর কখনো আমার কাছে বাবার দাবি নিয়ে আসবেন না। এত বছর সেভাবেই ছিলেন, সেভাবেই থাকুন। মোস্তফা সাহেব এই ভয়টাই পেয়েছিলেন। উনি জানেন শুধু আদনান কেন, ওর জায়গায় অন্য কেউ থাকলেও এই বিষয়টা মেনে নিত না। উনি বুঝলেন এখনো এখানে ওনার উপস্থিতি আদনানের কাছে বিরক্তির কারণ ছাড়া আর কিছুই হবে না। উঠে দাঁড়ালেন মোস্তফা সাহেব। বাবা হিসেবে আমি ব্যর্থ জানি, তবু একটা আর্জি থাকবে তোমার কাছে। আমি যে তোমার আসল বাবা সেটা অন্তত মেনে নেওয়ার চেষ্টা করো। তোমার কাছে শুধু এইটুকুই চাওয়া আমার। উত্তর দিল না আদনান। মোস্তফা সাহেব দীর্ঘশ্বাস ফেলে চলে এলেন। আজকের পর হয়তো ছেলের সঙ্গে আর কখনো দেখা হবে না, কিন্তু মনে মনে এইটুকু ভেবে কিছুটা স্বস্তি পাচ্ছে যে অন্তত ছেলেকে তার বাবার আসল পরিচয় জানাতে পেরেছে। আদনান অনেকক্ষণ কপাল চেপে ধরে বসেছিল। বিষয়গুলো যেন এখনো মেনে নিতে পারছে না। টেবিলের উপর থাকা ফ্রুট বাস্কেটটা ছুঁড়ে ফেলে দিল। না চাইতে ওর চোখে পানি চলে এসেছে। একসময় ফোঁপাতে শুরু করলো আদনান। নিজেকে বড্ড অসহায় লাগছে। জন্মদাতা পিতা ফেলে গেছিল, পালক পিতার কাছে সে ছিল নিজের স্বার্থ হাসিলের যন্ত্র। নিজের অস্তিত্বের ওপরেই রাগ হচ্ছে আদনানের। ওদিকে প্রেগনেন্সি প্রায় 4 মাস চলছে রোজার। ইতিমধ্যে নিজের ভেতরে কিছু সমস্যা ফেস করছে ও। বেবির কথা ভেবে চিন্তা হয়, কিছু টেস্টও করে। সেগুলো দেখার পর থেকেই চিন্তিত রোজা। ডাক্তার জোহরাকে রিপোর্টগুলো একবার দেখিয়ে নিল। রিপোর্ট দেখার পর ডাক্তার জোহরা দীর্ঘশ্বাস ফেলে বললেন, টেস্টের রিপোর্ট তেমন ভালো আসেনি, কমপ্লিকেশন আছে। রিপোর্ট যা দেখছি তাতে তোমার বডি বেবি ধারণ করার জন্য প্রস্তুত নয়। কিন্তু ম্যাডাম, আমি তেমন গুরুতর কোনো সমস্যা বোধ করছি না এখনো। এখন যা সামান্য আছে সেগুলো আরও বাড়বে। প্রেগনেন্সির পর থেকেই তোমার হাই ব্লাড প্রেশার হয়েছে, যা অনেক ক্ষতিকর। এছাড়াও আরও সমস্যা আছে, রিপোর্ট নিজেও দেখেছো। হ্যাঁ, আমি দেখেছি, কিন্তু আমি বেবি রাখতে চাই। কিন্তু রোজা, এটা তোমার জন্য লাইফ থ্রেট হতে পারে। তোমার মনে নেই, প্রায় তোমার মতোই এমন কিছু সমস্যা নিয়ে এক পেশেন্ট এসেছিল কয়েক মাস আগে। সিজারের পর প্রেশার হাই হয়ে গেল, ওনাকে কিন্তু বাঁচানো যায়নি। আমি জানি, সবই ভেবে দেখেছি আমি। কোনোটি কিছু সমস্যার জন্যে আমার কনসিভ করার চান্স অনেক কম ছিল। তবুও সৃষ্টিকর্তা আমাকে মা হওয়ার সুযোগ দিয়েছেন। সেটা আমি কিভাবে অগ্রাহ্য করব? আমার মনে হয় তোমার একবার সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। এ ব্যাপারে তোমার হাজবেন্ডের সঙ্গে কথা বলো, বেবিটা অ্যাবর্ট করে। না ম্যাডাম, নিজের কথা ভেবে বেবিটা অ্যাবর্ট করার পর যদি চিরতরে মাতৃত্বের স্বাদ পাওয়া থেকে বঞ্চিত হয়ে যাই, একজন নারী হিসেবে সেটা আমার ব্যর্থতা হবে না? এটা অনেক রিস্ক হয়ে যাবে রোজা। ভেবে দেখো, মা হতে গেলে কম বেশি রিস্ক তো সবাই নেয়, তাই না? আপনিও তো একজন মা। বেবিকে সুস্থভাবে দুনিয়ায় আনার মতো রিস্ক তো আপনিও নিয়েছেন। রোজার সঙ্গে যুক্তিতর্কে পেরে উঠলেন না ডাক্তার জোহরা। আর একজন মা হিসেবে এইটুকু ভালোভাবেই জানেন যে নিজের ভালোর কথা ভেবে একজন মা কখনো নিজের সন্তানের ক্ষতি করতে চান না।
একজন ডাক্তার হিসেবে রোজা জানে কোন বিষয়ে কতটা রিস্ক আছে। ওর ভয় হচ্ছে ঠিকই, কিন্তু নিজের সন্তানের সুরক্ষা সবার আগে। তাই নিজের ক্ষতি হবে জেনেও বাচ্চাটাকে রাখার সিদ্ধান্ত নিল মেয়েটা। গল্পটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবে। পরবর্তী পর্ব, লাস্ট পর্ব আসবে কালকে।